তীব্র হেসে দিয়ে মিশানের গাল টানতে লাগলো। মিশান হেসেই যাচ্ছে, কিন্তু হুট করে তীব্র নিজের অজান্তে একটা কাজ করে ফেলল। ঠাস করে মিশানের ঠোঁটে চুমু খেয়ে দিল। মিশান শক খেয়ে চোখ বড় বড় হয়ে গেল। বোকার মতো চোখ বড় করে তীব্রর দিকে তাকিয়ে রইল। কথা বের হলো না মুখ দিয়ে। আর তীব্র নিজের কাছে নিজেই বোকা মনে গেল। বোকার মতো উল্টো ঘুরে রুমে চলে গেল। মিশানও রুমে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তীব্র মিশানের রুমের দিকে যায়। গিয়ে দেখে মিশান নেই। এদিক ওদিক খুঁজতে খুঁজতে কিচেনের দিকে শব্দ পেয়ে কিচেনে যেয়ে দেখে অবাক, মিশান রান্না করছে একা একা। রান্না প্রায় শেষের দিকে। মিশান মনোযোগ দিয়ে রান্না করছে। তীব্র কিচেনে ঢুকে মিশানের পিছন থেকে বলে উঠল, ওয়াও, হোয়াট এ স্মাইল! সাত সকালে এত কিছু রান্না করছো? আমি তো ঘুম থেকে উঠেছি সেই ভোরে। ইয়েস। কি হলো? তুমি যদি এই মুহূর্তে নীলিমার মতো শাড়ি পরে থাকতে তাহলে তোমাকে পুরো বউ বউ লাগতো। এই প্যান্ট শার্ট পরা মেয়েদেরকে চিকেনে মানায় না ঠিক। মিশান তীব্র চোখের দিকে তাকিয়ে বলল, খাবার দেখতে যেমনই হোক, খেতে ভালো হলেই হলো। লজিক আছে কথায়। বাই দ্য ওয়ে, এক কাপ কফি হবে? ওয়েট, দিচ্ছি। থ্যাঙ্কস। মিশান কফি করে তীব্রর হাতে দিল। তীব্র ক্যাবিনেটের উপর বসে কফি খাচ্ছে আর মিশানের রান্না করে দেখছে। মিশান খেয়াল করলো তীব্র মিশানের দিকে তাকিয়ে আছে এক মনে। মিশান বলল, এভাবে তাকিয়ে কি দেখছেন? তোমাকে। আবারও কি গাল টিপতে ইচ্ছে করছে? প্লিজ ডোন্ট মাইন্ড মিশান। আমি নিচে বুঝে উঠতে পারিনি ওরকম একটা কাহিনী করে ফেলবো। আসলে তোমার ঠোঁটটা এত বেশি সুন্দর। স্টপ মিস্টার তীব্র, ফরগেট ইট। বিয়ে করবে আমায়? হোয়াট রাবিশ! ভেবে দেখতে পারো, আমায় যদি বিয়ে করো তোমার মাফিয়ার কেয়ারিং কন্টিনিউ করতে পারবো। আর অন্য কাউকে করলে এভাবে সারা দিন রাত কিচেনে পড়ে থাকতে হবে। ভেবে দেখতে পারো, অফার সীমিত সময়ের জন্য। মিশান কিছু বলল না। তীব্রর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। কফি শেষ করে মগটা পাশে রেখে ক্যাবিনেট থেকে নেমে গেল। নেমেই মিশানের পিছনে দাঁড়িয়ে খুব কাছে গিয়ে মিশানের এক হাত চেপে ধরে কানের কাছে নিয়ে বলল, সম্মতি আছে কি আপনার? আগে মিশনটা সাকসেস হই, যদি বেঁচে থাকি তখন দেখা যাবে নি, কেমন? তাহলে ততদিন আমার থেকে দূরে থাকো। কেন? এখন তো তোমায় দেখলে গাল টিপতে ইচ্ছে করে, পরে আবার কি না কি হয়। আবার দূরেই তো থাকি। আপনি বাংলাদেশ, আমি লন্ডন, আরো দূরে যেতে বলছেন নাকি? এরপর থেকে দূরে মানে তো আমাকে একদম পরপারে চলে যেতে হবে। ভালোই হবে, মায়ের কাছে চলে যাব। ধ্যাত, কি বলছো তুমি? এতটুকু সময়ে তুমি দুটো ফালতু কথা বললে। আমার সামনে কখনো এই ফালতু কথা বলবে না। ওকে ওকে, আমি এসব বলি না, আপনার কথা মুখ দিয়ে বেরিয়ে এসেছে। হে মিশান, হুম। গার্লফ্রেন্ড হবে আমার। বিয়ে না করলেও গার্লফ্রেন্ড হতে পারো। প্লিজ মিশান, না করো না। কি শুরু করলেন বলুন তো? বলো না, বউ তো হবে না, অ্যাটলিস্ট জিএফ তো ডিজার্ভ করতে পারি। আমি কি কোনো দিক থেকে কমতি আছি নাকি? ভেবে দেখব। ওকে, টেক ইউর টাইম, তবে অ্যান্সার পজিটিভ চাই। মিশান মুচকি হেসে দিল। তোমাকে বলছিলাম না আমার সামনে হাসবে না, লাগে তো খুব। ওকে, হাসবো না। আমার রান্না শেষ, আমি এখন কিচেন থেকে বের হব। আপনি কি এখানেই থাকবেন? না না, চলো চলো। বলেই কিচেন থেকে বেরিয়ে গেল। নীলিমা ইফতি দুজনেই বেলা করে উঠল ঘুম থেকে। ফ্রেশ হয়ে নিচে নামলো। এসে দেখে মিশান সব রান্না করে রেখেছে। সবাই একসাথে খেতে বসলো। মিশান তীব্র পাশাপাশি বসলো আর টেবিলের অপর পাশে ইফতি নীলিমা। মিশানের হাতের রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করছে। সবার এক কথাই বলছে মিশানের হাতের রান্না হুবহু নীলিমার হাতের রান্নার মতো হয়েছে। সবাই খাচ্ছে। এরই মধ্যে মিশান নীলিমার দিকে তাকিয়ে বলল, আপু, তোমার ঠোঁটে কি হয়েছে? অমন কালচে হয়েছে কেন? ব্যথা পেয়েছো কিভাবে? নীলিমা মিশানের কথায় লজ্জা পেয়ে গেল। কি বলবে উত্তরে বুঝতে পারল না। মিশানের কথা শুনে তীব্র মিশানের পায়ে পাড়া দিল। মিশান কিছুই বুঝল না। তীব্র চোখের দিকে তাকাতেই ইফতি হেসে হেসে উত্তর দিল, আসলে মিশান, হয়েছেটা কি, বিছানায় পিঁপড়া ছিল, তোমার বোন দেখেইনি।
পিঁপড়াটা ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে। কিন্তু কোনো কিন্তু নয় মিশান, খেয়ে নাও তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে আমার, বের হবো না, তাড়াতাড়ি খাও। মিশানের দিকে চোখ টিপ দিয়ে। মিশান কিছুই বুঝলো না, চুপ হয়ে গেল। খাওয়া শেষ হয়ে যেতেই নীলিমা ইফতি উপরে চলে গেল। কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হবে সবাই নায়গ্রার উদ্দেশ্যে। ওই, আপনি আমাকে তখন থামালেন কেন পায়ে পাড়া দিয়ে? আমি শিওর ইফতি ভাইয়া আপুর গায়ে হাত তুলেছে, আপুকে হিট করেছে। ঠোঁটটা কেমন কালচে হয়ে আছে আপুর, অনেক ব্যথা পেয়েছে মনে হয়। মিশান, তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? কি বুঝবো? এত বড় হয়েছো, এতটুকু বোঝো না নীলিমার ঠোঁট অমন হয়েছে কেন? মানে বুঝলাম না। মানে ইফতি নীলিমাকে হিট করেছে, সেটা হাত দিয়ে নয়। কাল রাতে যে আমি তোমাকে যেটা করেছিলাম সেম কাজটাই ইফতি নীলিমার সাথে করেছে, শুধু ডোজটা একটু বেশি হয়ে গেছে, বুঝছো? মিশান চুপ করে গেল। তুমি পারমিশন দিলে আমি তোমাকে প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝাতে পারি। তুমি কি সম্মতি মিশান? একবার বয়ফ্রেন্ড বানানোর চিন্তা করেছিলাম, কিন্তু এখন আপনাকে বয়ফ্রেন্ড বানাবো না। বলেই রুমে চলে গেল। তীব্র মিশনের অবস্থা দেখে হেসে দিল। সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে নায়গ্রা দেখার উদ্দেশ্যে। প্রায় 40 মিনিট জার্নির পর পৌঁছল নায়গ্রা ফলসে। অনেক বেশি সুন্দর একটা দৃশ্য। 3টা ঝর্ণার সমন্বয়ে নায়গ্রা ফলসের সৃষ্টি। একাধারে জল ঢেলে যাচ্ছে নায়গ্রা ফলসে। এদের মধ্যে 2টো ঝর্ণা আমেরিকার সীমান্তে, দ্য আমেরিকান ফলস অ্যান্ড দ্য ব্রাইডাল ফেলস ফলস, আর একটি কানাডার সীমান্তে, দ্য হর্সশু ফলস। এদের মধ্যে হর্সশু ফলস সব থেকে বড়। নায়গ্রা জলপ্রপাতের পানির প্রায় 90% এই ফলস থেকেই আসে। একাধারে এই ঝর্ণার পানিগুলো পতিত হচ্ছে। হালকা রোদ উঠতেই পুরো জায়গা জুড়ে রংধনু সৃষ্টি হয়েছে। যে রংধনুর উৎপত্তি জলে হয়েই আবার জলেই তার প্রস্থান। এমন মনোমুগ্ধকর পরিবেশ যে কারোর মনটাই পরিষ্কার করে দিতে পারে, সব ডিপ্রেশন দূর করতে পারে। নীলিমা ইফতি সমানে ছবি তুলে যাচ্ছে, কিন্তু মিশান তীব্র যেন দৃশ্য দেখায় মগ্ন। চারপাশ থেকে ঘুরে দেখতে লাগলো। প্রায় বিকেল হয়ে গেছে, ওরা এখনও এখানেই আছে। ইফতি নীলিমার জোড়াজুড়িতেই মিশান তীব্রকে ছবি তুলতে বাধ্য করলো। দুজনকে একসাথে করিয়ে ছবি তুলতে চাইলে তীব্র মিশান চুপ হয়ে যায়। কিরে ভাই, এমন করছিস কেন? কপালে ফিক তুললেই তো আর কাপড় হয় না। প্লিজ মিশান, তুমিও কেমন? একমাত্র দুলা ভাই, আমি আমার অবদান রাখবো না? এগুলো তো স্মৃতি। ত্রিভু চুপ করে আছে। ওকে যাও, তোলো ছবি, আমরা দাঁড়াচ্ছি। তীব্র মিশানের পোজ দেখে নীলিমা ইফতি দুজনেই হতবাক। তীব্র মিশানকে পিছন থেকে জড়িয়ে ধরে মিশানের গালের সাথে গাল লাগিয়ে দাঁড়ায়। একজন আরেকজনের দিকে হেসে তাকিয়ে পিক তুলছেন, নানান রকম পোজ। মিশান, হুম? তোমাকে একটু কোলে নিয়ে একটা ছবি তুলি। বয়ফ্রেন্ড তো বানাবাই না, অন্তত ছবি দেখে দুঃখ ভুলবো নি। মাথা ঠিক আছে? তাহলে সামনাসামনি জড়িয়ে ধরে একটা ছবি তুলি প্লিজ। এই না, একদম না, খবরদার। আপনার কিন্তু হেব্বি সাহস, বুঝেছেন? আমাকে কোনো ছেলে আজ অবধি টাচ করেনি। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। আর আপনি আমাকে যখন তখন জড়িয়ে ধরছেন, কাজটা কিন্তু ঠিক করছেন না, বলে দিলাম। হ্যাঁ, চোখ গরম করে তাকিয়ে। সবার সাথে আমার তুলনা নাকি? কোথায় সাইফুল রোজন তীব্র আর কোথায় আর 5টা ছেলে? বাই দ্য ওয়ে, তোমার গাল টেনে একটা ছবি তুলতে পারে, এটা না করো না প্লিজ। মিশান হেসে দিল তীব্রর দিকে তাকিয়ে। মিশানের গাল টান দিয়ে ছবি তুলতেই তীব্র চোখ মিশানের ঠোঁটের দিকে চলে যায়। মিশান বুঝতে পেরেই হেসে দিয়ে তীব্রকে সরিয়ে দেয়। নীলিমা, কি? মিশান ত্রিব্যর ভালোই মিল হয়েছে, কি বলো? আমিও তাই ভাবছি গো। মিশান তো এমন না, ওর ধারে কাছে ছেলেরা আসবে তো দূরে থাক, ওর দিকে তাকাতেই ভয় পায়। সেখানে তীব্র ভাইয়া কত রকম করছে ওর সাথে। আর বড় কথা হলো, মিশান গত 10 বছরে এরকমভাবে হাসেনি কোনো দিন। তীব্র ভাইয়ার সাথে থাকলেই যেন ওর ঠোঁটে হাসি লেগেই থাকে। আমারও সেম কথা নীলিমা। আমার ভাইটার কোনো মেয়েলই নেশা নেই, আর সে কিনা মিশানের সাথে এমন করে। আর মিশানটাও এত রাগী, সেও কিচ্ছু বলছে না। সারা জীবন শুনেছি, এক বনে 2 বাঘ টিকে না।
আরে এখানে এক বনের দুই ভাগ কি করে? একজন বাঘ আর একজন বাঘিনী। হ্যাঁ গো, তাই দেখছি। সবার সময়টা খুব ভালো কাটছিল। সন্ধ্যার দিকে কটেজে ফিরতেই তীব্রর ফোনে কল এলো। তীব্রর মা কেমন যেন হয়ে গেছে, হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। তীব্র 1 সেকেন্ড দেরি না করে বাংলাদেশের জন্য বেরোতে গেলেই সবাই ওর সাথে চলে আসতে চাইলে মিশান বলে দিল মিশান তীব্রর সাথে যাবে আর নীলিমা ইফতি থাকবে। তাই হলো, মিশান তীব্রর সাথে বাংলাদেশে ব্যাক করলো। সকাল প্রায় 8টা বাজে। মিশান তীব্র বাংলাদেশে ল্যান্ড করলো। তীব্র চোখে মুখে চিন্তার ছাপ। হসপিটালে পৌঁছতে দেখলো তীব্রর মা সুস্থ হয়েছে। কেবিনে ঢুকতেই দেখলো তীব্রর চাচা এসেছে ইন্ডিয়া থেকে। মায়ের কেবিনে উনি বসে আছেন। তীব্রর মা তাকিয়ে আছে এক পলক হয়ে। তীব্র মিশানের সাথে পরিচয় করিয়ে দিল ওর চাচার। তীব্রর চাচা মিশানের দিকে তাকিয়ে মিশানের সাথে ভালো মন্দ কথা বলতো। কেন জানি ওনাকে চেনা চেনা লাগছে। মিশান মনে করতে পারছে না। পরক্ষণে মনে পড়ল তীব্রর চাচার চেহারা প্রায় 70%ই তীব্রর বাবার মতো চেহারা। তীব্র মিশান আলিফা রেজার সামনে যেয়ে বসলো। মিশান এক মনে তাকিয়ে আছে তীব্রর মায়ের দিকে। তীব্র মিশানের পরিচয় মাকে বলার সাথে সাথেই তীব্রর মা কেমন যেন ছটফট করতে লাগলো। মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। খুব উত্তেজিত লাগছে ওনাকে। প্রচণ্ড রকম ছটফট করতেই ডক্টররা এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল ওনাকে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরতেই আলিফা রেজা আবার স্বাভাবিক হলো, কিন্তু মিশানের দিকে চোখ ফিরতেই আবারও উত্তেজনা শুরু হয়ে যায়। তীব্র চাচা তীব্রকে আলাদা করে নিয়ে বলতে লাগলো ওর মাকে ঘুম পাড়িয়ে রাখাই ভালো। মিশানকে দেখে অযথা ছটফট করছে, আর মিশান চুপচাপ বসে বসে ভাবছে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে। তীব্রর মার দিকে তাকাতেই কেন জানি মাথায় কিছু একটা খেলছে। মিশান, তুমি কি ঢাকায় থাকবে নাকি আমার সাথে যাবে? কোথায় যাবেন আপনি? আমি একটু কুয়াকাটে যাব, কাজ পড়ে গেছে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো, কালকেই ফিরবো। ঠিক আছে, চলুন। আমি একা একা ঢাকা থেকে কি করব? ওকে, লেটস গো। মিশান, তীব্র আর তীব্রর কিছু গার্ড নিয়ে দুপুরে পার্সোনাল ফ্লাইটে রওনা হলো। বিকেলের দিকে কুয়াকাটা পৌঁছলো। একটা হোটেলে উঠলো। ওরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। মিশান এরই মধ্যে তীব্র মিশানের রুমে এলো। খারাপ লাগছে মিশান? ওই মাথাটা একটু ব্যথা করছিল, জার্নি সহ্য করতে পারি না। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আপনি কাজে যাবেন না? একটা ডিল আছে, কিন্তু সেটা রাতে। মিশানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাত বুলিয়ে দিতে হবে না, পেইন কিলার খেয়ে নিয়েছি আমি, ঠিক হয়ে যাবে একটু পর। সমস্যা নেই, আমি দিচ্ছি। এমনিতে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে ভালোই লাগে আমার। এমনভাবে বললেন যেন এর আগেও কত শতবার মাথা টিপে দিয়েছেন। হ্যাঁ দিছি তো, পরশু সন্ধ্যায় তোমার মাথায় টিপে দিয়েছি। তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাও আবার আমার হাত জড়িয়ে ধরে। তাই নাকি? সেজন্যই তো এত ভালো ঘুম হয়েছিল। এই যে আবার হাসলে। এই তোমাকে না কতবার বারণ করেছি আমার সামনে হাসবে না। মিশান মুচকি হেসে দিয়ে তীব্রর কলার চেপে ধরলো 2 হাত দিয়ে। তীব্র ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। মিশান তীব্রকে কাছে টেনে নিল। বয়ফ্রেন্ড হবেন নাকি আমার কিং হবেন? মাফিয়া কুইনের সাথে বয়ফ্রেন্ড মানায় না কিং মানায়? দুজনে মিলে পুরো বিশ্ব রাজ করব। ঘরে ফিরে রোমান্স করব। এখানে আবার রোমান্স কেন? তীব্র কিছু বলল না। ডেভিল স্মাইল দিয়ে মিশানের গাল টেনে দিয়ে ঠোঁটে ছোট্ট করে চুমু খেলো। মিশান লজ্জায় বালিশ দিয়ে মুখ ঢাকলো। রাত প্রায় 10টা বাজে। কুয়াকাটা সি বিচের ধারে একটা জাহাজ এসে দাঁড়ালো। মিশান তো পানি দেখে ভয়ে মরে। মিশান যেতে না চাইলেও তীব্র জোর করে বলে কয়ে জাহাজে ওঠায়। জাহাজে উঠতেই তীব্র মিশান জাহাজের এক কিনারায় দাঁড়ায়। পানির দিকে তাকাতেই প্রচুর ভয় পাচ্ছে মিশান। জাহাজটা একদম সাগরের মাঝ বরাবর চলে গেছে। আকাশের দিকে তাকাতেই সুন্দর চাঁদ লক্ষ্য করলো। জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ভয়টা এখন কম কম লাগছে। মিশান এক মনে পানির দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে তীব্র এসে মিশানকে পিছন থেকে জড়িয়ে ধরে মিশানের গালে গাল ঘষতে লাগলো। মিশান বলল, গালটা সরান, আপনার দাড়িতে তার লাগে। ওকে, অ্যাজ এ ইউর উইশ বলে মিশানের গালে একটা চুমু খেলাম। মিশানে কিছু বলল না,
যাদের দেখা মনে আছে। তীব্র মিশানকে ছেড়ে দাঁড়ালো। মিশান, হুম। সরি। মিশান হালকা এসে পিছনে তীব্রর দিকে ঘুরে। বাট হুয়া। পুরোটাই বলার আগেই তীব্র মিশানের বুকের বাঁ পাশে গুলি চালিয়ে দেয়। মিশান পিছনের দিকে পড়ে যেতে নিলেই তীব্র মিশানের হাতটা ধরে ফেলে। মিশান কিছুই বলতে পারছে না, শরীর থেকে সব শক্তি যেন বেরিয়ে যাচ্ছে। আই অ্যাম সো সরি মিশান। জানি অবাক হচ্ছ তো, বাবার মৃত্যুর প্রতিশোধের জন্য আমি সব কিছুই করতে পারি মিশান। তোমার বাবা আমার বাবাকে মেরেছে, তোমার বাবাকে মারতে হলে তোমাকে আগে শেষ করতে হবে, কারণ মিশান খানকে টপকে রিহান খানকে মারানোটা ইম্পসিবল। তাই তো বাধ্য হয়ে তোমাকে আগে শেষ করতে হলো। সো গুড বাই মিশান খান। বলেই আরেকটা গুলি করে মিশানের হাতটা ছেড়ে দিল। বুকের বাঁ পাশে পরপর দুটো গুলি করায় শরীর থেকে প্রাণটা বেরিয়ে যেতে বাধ্য। প্রাণহীন শরীরটা গভীর জলে মিলে গেল নিমেষেই। তীব্র একটা ডেভিল স্মাইল দিল পানির দিকে তাকিয়ে। মিশান পানিতে পড়ে যাওয়ার পর নিজের অজান্তেই তীব্রের চোখ থেকে নোনা জল ছিটকে পড়ল, পানির সাথে মিশে গেল। শেষমেশ মিশানকে কিনা নিজের হাতে হত্যা করতে হলো। কেন জানি নিজের প্রতি ঘৃণা হচ্ছে খুব। বাবার পাপের শাস্তি কেন মেয়ে পাবে না, এটা তীব্র মোটেও ঠিক করেনি। হাজার হলেও মিশানকে একটু হলেও ভালোবেসেছিল। মনের কোণে জায়গা নেওয়া প্রথম নারীই ছিল মিশান। ছন্নছাড়ার মতো একা একা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে গেল। হোটেলে ফিরে তীব্র মিশানের রুমে গেল, যে রুমটাই মিশান ছিল। শাওয়ারে নিচে যেয়ে তীব্র প্রচণ্ড রকম কান্না করছে, খুব কষ্ট লাগছে। প্রতিশোধের জন্য নিজের ভালোবাসাটাকে শেষ করে দিল নিজের হাতে। আজ খুব খারাপ লাগছে। তীব্র চিৎকার করে কাঁদলে হয়তো ভালো লাগতো। অনেকক্ষণ ধরে নিজেকে ভিজিয়ে রাখছে। বাথরুম থেকে বের হয়ে রুমে এসে বসলো। নিজের হাতের দিকে তাকাতেই মনে পড়তে লাগলো এই হাত দিয়েই মিশানের মাথায় হাত বুলিয়েছে, মিশানের গাল টেনেছে, চকলেট ভেঙে ভেঙে খাইয়ে দিয়েছে, মিশানের হাত জড়িয়ে ধরেছে, আর এই হাত দিয়েই মিশানকে খুন করেছে। নিজের অজান্তেই খুব বেশি কান্না করছে তীব্র। যে বালিশটাতে মিশান শুয়েছিল সেই বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। মিশানের সাথে কাটানো প্রতিটা মোমেন্ট মনে পড়ছে। প্রথম দিন মিশানকে দেখা, মিশানকে ভালো লাগা, মিশানের হাসি, সব মনে পড়ছে খুব। স্যার, মালটাকে সরিয়ে দিয়েছে একটু আগে। আর ইউ শিওর? জি স্যার, আমাদের সামনে পাক্কা দুটো গুলি করেছে বুকে, তার মধ্যে সাগরের মধ্যে জলে ফেলে দিয়েছে। এমনি অনেক ভয় পায় পানি, জোর করে শিপে উঠিয়ে শেষ করে দিয়েছে। তীব্রর কি অবস্থা? উনি তো ছন্নছড়া হয়ে হোটেলে ফিরলেন, দেখে মনে হচ্ছে নিজের জ্ঞান নিজেই কবজ করেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। গুড, ভেরি গুড। অনেকগুলো বছর পর আজ রাতের ঘুমটা অনেক ভালো হবে আমার। মিশান খান, দি ডটার অফ রায়ান খান। এবার আর কোনো ছাড় পাবে না। 10 বছর আগের প্ল্যানে ঘাটতি থাকলেও 10 বছর পরের প্ল্যানিং এ কোনো ঘাটতি নেই। সব 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 শেষ করে দেব। পরদিন ঢাকাতে ফিরে গেল তীব্র। মায়ের সামনে বসে বসে কান্না করছে খুব। মা জানো, মিশানকে না আমি খুব ভালোবাসি, খুব। ওর বাবা তো আমার বাবাকে শেষ করে দিয়েছে। আমি কেন মিশানকে মারলাম মা? ওর বাবার পাপের শাস্তি কেন আমি মিশানকে দিলাম মা? তোমার ছেলে অনেক খারাপ মা, অনেক। আমি তো মিশানকে বোঝাতে পারতাম মা, ওর বাবাই মেন কালপিট। আমি কেন মিশানকে না বুঝে শেষ করে দিলাম? মিশান যদি জানতো মিশানের মাকে ওর বাবাই মেরেছে, তাহলে তো মিশান ওর বাবাকে ও নিজেই শেষ করে দিত। আমি কেন মিশানকে মারলাম মা? কথায় আছে চোর গেলে বুদ্ধি পারে। তীব্রর হয়েছে সেই অবস্থা। দিনের পর দিন চলে যাচ্ছে। তীব্রটা বড্ড ছন্নছাড়া হয়ে গেছে। মাথার চুলগুলো অগোছালোভাবে বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। রাত হলে মিশানের কথা প্রচণ্ড মনে পড়ে। যে তীব্র কখনো মাদক দ্রব্যের দিকে চোখ রাখেনি, সে আজ নেশার সাগরে ডুবে থাকে।
রাতভর ড্রিঙ্কস করে সারা দিন বিছানায় পড়ে থাকে। কোনো কাজে মন যাচ্ছে না, কিছুই করতে পারছে না তীব্র। ঠিকমতো খাচ্ছে না, নিজের যত্নও নিচ্ছে না। বাড়ি বসে ড্রিঙ্কস করছে তীব্র। এরই মধ্যে পিছন থেকে কেউ বলে উঠল, ও মাই গড, দি মাফিয়া কিং সাফওয়ান রেজা। তীব্র ড্রিঙ্কস বারে বসে মদ গিলছে। ও মাই গড। পিছনে তাকিয়ে দেখে আলী আজাজ। তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। যাওয়ার জন্য আসিনি তো, তাহলে? নিজের চোখে তোমার পতন দেখতে এসেছি তীব্র। বলেছিলাম না তোমার ভবিষ্যৎ। হা হা হা। খুব তো মুখ করে বলেছিলে সাফওয়ান রেজা তীব্র। নারী আর মাদক, তেল আর জল, কোথায় গেল সেই বাণী? হে ইউ, আলী আজাজের কলার চেপে ধরে। তুমি সবই জানতে তাই না? মিশন এসেছে আমার লাইফে, তুমি করেছো সব। শেষ করে দেবো তোমায়, আমি একদম শেষ করে দেবো। তুমি আমার চুলটাও ফেলতে পারবে না তীব্র। হি হা হা হা। ওপার সে সাপ সেট হে গুরু। হা হা হা। জাস্ট লিভ মি অ্যালোন। ভাবছি আমি মাফিয়াগিরি ছেড়ে জ্যোতিষীগিরি শুরু করব। এক দেখাই যে সবার ভবিষ্যৎ বলে দিতে পারি। যেমন এখন আবার বলছি, তুমি শেষ হয়ে যাবে তীব্র, একদম শেষ হয়ে যাবে। না থাকবে তোমার কাছের মানুষ, না থাকবে তোমার দি টপ মাফিয়া কিং ইন বাংলাদেশ নামের প্ল্যাটফর্ম। ইউ আর ফিনিশ তীব্র, জাস্ট ফিনিশ। দাঁতে দাঁত চেপে। দিনের পর দিন কেটে যাচ্ছে, আর তীব্র দিন দিন যেন ডুবে যাচ্ছে নেশার সাগরে। কোনো কিছুতেই তার মন নেই। খুব পস্তাচ্ছে তীব্র, খুব। এভাবেই কেটে গেল মাস। সো নেক্সট প্ল্যান কি? সাফওয়ান রেজা তীব্রর কোনো অস্তিত্বই থাকবে না। আমির রেজার নামের সাথে সাথে সাফওয়ান রেজার নাম মুছে যাবে বাংলাদেশ থেকে। 10 বছর আগের কিছু অঙ্কের ভুল আজ 10 বছর পর মিটিয়ে নেব। মাধুরী নামের সাথে মিশান খানের নামটাও মিশে গেছে। এখন রাজত্ব রায়ান খানের। সো নাও হোয়াট ইউ ডু নাও? তুরুপের তাস এখন একটাই। কার কথা বলছো? বাড়ি ড্রিঙ্কস করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে তীব্র। গার্ডরা বাড়িতে নিয়ে যেতে চাইলেও যায় না। এরই মধ্যে পলাশ খবর নিয়ে এলো তীব্রর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তীব্র এবার হকচকিয়ে ওঠে। মিশানকে হারিয়েছে। এখন মায়ের কিছু হলে মরেই যাবে তীব্র। তীব্র উঠে দাঁড়ালো। হাঁটতে পারছে না ঠিকমতো। সামনে সবটা ঝাপসা দেখছে, ঠিকমতো দেখতেও পাচ্ছে না। গার্ডসরা এসে ধরতে গেলেও ধরতে দেয় না। মাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে গেল তীব্র। প্রায় 1 মাসের বেশি সময় কেটে গেছে, অথচ রায়হান খান যে মিশনের চিন্তায় জীবন অর্ধেক শেষ হয়ে যায়, সে একটা বারও মিশনের খোঁজ নিচ্ছে না। যেখানে মিশন তীব্রর সাথে যে নিখোঁজ, তীব্রকে একটা ফোন অবধি করেনি, জিজ্ঞেস করেনি মিশন কোথায়। জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি রায়হান খান, কারণ মিশনের মৃত্যুর খবর সবার আগে উনিই পেয়েছেন। কিন্তু তিনি এখনও তীব্রকে জ্যান্ত রেখেছে কেন? মিশনের মৃত্যুর ঘটনাটুকু রেকর্ডও করা আছে, যেটা রায়হান খান বারবার ভিডিও ক্লিপটা দেখে আর হাসে। তীব্ররই কোনো লোক সব খবর নিয়ে যাচ্ছে রায়হান খানকে। দিব্যি ভালো মানুষ চলাফেরা করছে নিশ্চিন্তে। তবে কি হতে পারে আসল রহস্য? দিন কেটে রাত যাচ্ছে। মাকে খুঁজে হতাশ হয়ে গেছে তীব্র। এত পাওয়ার থাকা সত্ত্বেও মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে লোক ছড়িয়ে দিয়েছে, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও পাওয়া যাচ্ছে না। সব ধকলে যেন তীব্র শেষ হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন কেটে গেল, মাকে এখনও পাওয়া যাচ্ছে না। হতাশা আর নেশার সাগরে ডুবে আছে তীব্র। স্যার, রাত হয়েছে অনেক, বাড়ি চলুন। কোন বাড়ি? আমার কোনো বাড়ি নেই। আমার জায়গা রাস্তায়। আমি সব শেষ করে দিয়েছি। আমি নিজে হাতে শেষ। পলাশ। জি স্যার। মায়ের কোনো খোঁজ পেলে? না স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা পেয়ে যাব খুব তাড়াতাড়ি। পাবে না। আমি জানি আমার মাকে রিয়ান খান নিয়ে গেছে, হয়তো মেরে ফেলেছে এতক্ষণে। আমি তার মেয়েকে খুন করেছি, সে কি আমায় ছেড়ে দেবে নাকি? মেরে দিয়েছি আমার মাকে। ছাড়বো না আমি রিয়ান খানকে, ছাড়বো না। স্যার, আপনার চাচা আরিফ রেজা, উনি ফোন করেছিল, কাল নাকি উনি দেশে আসবেন। আপনার সাথে কি একটা জরুরি ব্যাপারে মিটিং আছে। কালটা আসুক, বেঁচে থাকি কাল অবধি, তারপরে দেখা যাবে।
তুমি বাড়ি চলে যাও, সবাইকে বাড়ি যেতে বলো। আমি এখানেই থাকবো, মন চাইলে বাড়ি ফিরব। স্যার। হুম, চোখ গরম করে তাকিয়ে। আমি বললাম না যাও, আমি একা থাকতে চাই। আমার কথা না শুনলে কালকে থেকে তোমার চাকরি বাতিল। যাও এখান থেকে, সব কটাকে যেতে বলো। শিওর স্যার। বলেই পলাশ চলে গেল। ওকে স্যার। ভোর হতেই পলাশের ফোনে কল গেল। স্যার, তীব্র স্যারকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? স্যার কোথায় গেছে? আর তোমরা কোথায়? স্যার, আমরা বারের সামনেই ছিলাম, ভেতরেও ছিল দুজন ছদ্মবেশে। স্যার টেবিলের মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে দেখি স্যার নেই। রাবিশ, তোমরা কি স্যারের সাথে ঘুমিয়ে পড়েছিলে? নো স্যার, আমরা জেগেছিলাম। তাহলে স্যার কি ম্যাজিক জানে হাওয়া হয়ে যাবে? স্যার, আমরা তো বাইরে ছিলাম, কি করে বলবো কিভাবে কি হয়েছে? একটা কাজও ঠিক মতো করতে পারো না। কি দেখে তোমাদের কাজে রেখেছেন? এখন কি করি? কাকে সেরে কাকে খুঁজবো? একদিকে স্যার, আরেক দিকে স্যারের মা। আল্লাহ, পথ দেখাও। স্যার, কি করব এখন তাহলে? স্যার বাড়িতেও যায়নি, আশেপাশে কোথাও নেই, আর স্যারের গাড়িটাও এখানে আছে। রাখো, দেখছি কি করা যায়। আশেপাশে হাওয়াতে লোক ছাড়া এরা হয়তো রাস্তায় কোথাও পড়ে আছে। চোখটা প্রচণ্ড মাপে জ্বালা পোড়া করছে, তাকাতে পারছে না ঠিক মতো। লেগে আসছে চোখের নিচের পাপড়ির সাথে উপরের পাপড়ি। অনেক কষ্টে চোখ খোলার পর সবটা ঝাপসা দেখছে। আস্তে আস্তে ঝাপসা চোখ থেকে এরই মধ্যে অনুভব করলো তীব্র ওর হাত পা কোনো কিছুর সাথে লাগানো। খেয়াল করতেই দেখে ওর হাত পা একটা চেয়ারে বাঁধা। সামনে কালো মিচমিচে দুটো লম্বা চওড়া লোক। ঘরটা অনেকটা অন্ধকার, ঠিক মতো তেমন কিছু দেখাও যাচ্ছে না। লোক দুটোর চেহারাও স্পষ্ট দেখা যাচ্ছে না। তীব্রর গায়ে জোর নেই, হাত পা নাড়ানোর মতো। নেশা করে শরীরের সবটুকু শক্তি যেন চলে গেছে। মাথাটা প্রচণ্ড রকম ব্যথা করছে। এরই মধ্যে দেখতে পেল দুজন লোক একটা দরজা খুলল। দরজা খুলতেই যেন খক করে আলো ঢুকছে এমন মনে হচ্ছে, কিন্তু আলোটুকু দরজাতেই সীমাবদ্ধ। ঘরে এক ফোঁটা আলো প্রবেশ করছে না। সেই আলোর মধ্যে একটা ছায়ার মতো কিছু পড়ল, যে ছায়াটা তীব্রর দিকে একটু একটু করে এগিয়ে আসছে। একটা মানুষের ছায়া বোঝা যাচ্ছে, আর একটা খটখট আওয়াজ পাওয়া যাচ্ছে, যেটা সম্ভবত জুতোর। আর একজন লোক তীব্রর সামনে একটা চেয়ার রাখলো। কি হচ্ছে তীব্র কিছুই বুঝতে পারছে না। একেতে ঘর অন্ধকার, তার মধ্যে চোখে সবটা ঝাপসা দেখছে। সব মিলিয়ে মাথা আরও গুলিয়ে যাচ্ছে। তীব্র চোখটা বন্ধ করে মাথা ঝাঁকিয়ে আবার চোখ খুলতেই অবাক, ভূত দেখার মতো তাকিয়ে আছে। দুজন মানুষের ফোন আলাপ। আলী আজাজ, প্ল্যানটা কিন্তু জব্বর কষা ছিল। নিজেরও ভাবতে অবাক লাগছে, কাঁটা দিয়েই কাঁটা তুলেছি আমি এত সহজেই। ঠিক সময় যদি খবরটা না পেতাম তাহলে অনেক লস হয়ে যেত, বুঝলে? তীব্রতা কত সহজেই টোপ গিলে নিয়েছিল, ভাবতেই অবাক লাগছে। হ্যাঁ স্যার, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। তীব্রর মতো একটা ঠান্ডা মাথার ভিলেনকে আপনি এত সহজেই ঠান্ডা মাথায় নিরাশ করলেন। সাপও মরেছে, লাঠিও ভেঙছে না। মিশান খান তীব্রর মতো এতটা জায়গা করে নিয়েছিল যে মিশনের মৃত্যু সাফওয়ান রেজা তীব্রকে এতটা ভেঙে দিল, বাবার মৃত্যুর প্রতিশোধটা নেওয়ার কথা ভুলে মদের প্রতি ডুবে থাকে। সেদিন যদি মিশন তীব্রর সাথে বাংলাদেশে না যেত তাহলে প্ল্যানিংটা এত তাড়াতাড়ি সাকসেস হতো না। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। আমার এত বছরের স্বপ্ন পূরণ হবে অতি শীঘ্রই। স্যার, একটা বাধা কিন্তু থেকেই যায়। আলিফা রেজাকেও আপনার 10 বছর আগেই শেষ করে দেওয়া উচিত ছিল। যদি কোনো দিন এই মহিলা সুস্থ হয় তাহলে তো সবই সত্যি ফাঁস হয়ে যাবে। আরে ধুর, কি বলো? ওই মহিলা তো জীবিত লাশ, বাঁচবেই আর কয়েক মাস। তার মধ্যে যদি ওই মহিলাকে মেরে দিতাম তাহলে তো তীব্র সত্যিকারের বাঘ হয়ে যেত। ওর হিংস্রতা আরো বেশি দ্বিগুণ হয়ে যেত। যা করেছি সবটা ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করেছি, বুঝলে? একটা লম্বা শুকনা মেয়ে, ব্ল্যাক কালারের শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট, ব্ল্যাক কালারের সানগ্লাস পরা, ঠোঁটে ডেবল স্মাইল নিয়ে বলল, হ্যালো মিস্টার তীব্র।
চেয়ারে পা তুলে বসে। তুমি? অবাক হচ্ছেন? এটা কে? কি করে সম্ভব? এটা কি মিশনের আত্মা নাকি মিশনের টুইন? কোনটা? সানগ্লাস খুলে হাতে নিয়ে। কি বলছো তুমি? কে তুমি? বড় বড় শ্বাস নিয়ে চোখ বড় করে। ইয়া মিস্টার তীব্র, সেটাই আমি বলছি। কুল মিস্টার তীব্র, কুল। তার আগে এটা খেয়ে নিন। বলেই একটা গ্লাস তীব্রের সামনে ধরল। কি এটা? বিষ, এটাই নিন, খান খান। বলেই তীব্রের মুখে চেপে ধরল গ্লাস। তীব্রের মুখে দিতেই বুঝলো এটা লেবুর শরবত। নাও কাম টু দ্য পয়েন্ট মিস্টার তীব্র। 16 বছর বয়সে দুটো গুলি যেখানে মিশান খানকে কিছু করতে পারেনি, সেখানে 26 বছর বয়সে ওই দুটো গুলি মিশানকে শেষ করবে। হোয়াট এ জোক! ইয়া মিস্টার তীব্র, আই এম দ্য মাফিয়া কুইন মিশান খান, দি ডটার অফ লন্ডন কিং রায়ান খান। একদম তীব্রর সামনে মুখ নিয়ে পড়ল। তীব্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই, ওয়েট মিস্টার তীব্র, আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না। আপনার সব প্রশ্নের উত্তর আমার কাছে। আমি বলছি, আপনি শুনুন, কেমন? তার আগে এটা জেনে রাখুন, আপনি অনেক লাকি, জানেন তো? যেখানে মিশান খানের চোখের দিকে চোখ গরম করে তাকালে তার শাস্তি মৃত্যুদণ্ড দেয়, সেখানে আপনি এখনো আমার সামনে জীবিত আছেন। ইউ আর ভেরি লাকি গাই, ইউ আর ভেরি লাকি। ড্যাড সব সময় বলে, কিছু প্রশ্নের উত্তরের জন্য কিছু পাপীকে বাঁচিয়ে রেখে দিতে হয়। কোনোদিন কথাটা মানিনি, তবে আজ সেই কথাটা মানব, কিন্তু একটু অন্যরকম ভাবে। শেষ করে দিব তিলে তিলে, শেষ করে দেব। মিশান খানের বুকের উপর গুলি চালানোর শাস্তি কতটা ভয়ানক হবে তার আইডিয়া মিশান খানেরও জানা নেই মিস্টার তীব্র। মাকে তুমি কিডন্যাপ করছো মিশন, তাই না মিশন? আমার মার যদি কিছু হয়, ছাড়বো না তোমাদের বাপ বেটিকে। কি করবেন শুনি? কি করতে পারবেন আপনি? আমিও দেখি একটু। তার আগে আমার হাত থেকে বেঁচে দেখান। মিশন, তুমি ভুল করছো। তোমার বাবাই মেন কালপিট। তোমার মাকে তোমার বাবাই খুন করেছে, সাথে আমার বাবাকেও। আমি জানি আমি তোমাকে শুট করে ভুল করছি, কিন্তু একই ভুল তুমি করো না। ও রিয়েলি? রায়ান খান মেন কালপ্রিট? তাহলে তো মিশান খানও মেন কালপ্রিট। রায়ান খানের ব্লাড আমার শরীরে। অবাক হচ্ছেন? মিশান খান রাগের মাথায়ও যদি কিছু করে, সেটা একদম ঠিক করে। আপনার মাকে আমি নিজের হাতে শেষ করব, আমার বাবা শত্রুকে শেষ করব, তারপর মিশান খানের মানে আপনাকে। সো আপাতত আপনাকে আমি ছেড়ে দিলাম। মিশান, প্রস্তাবে তুমি খুব বলে দিলাম। সাফওয়ান রোজা তীব্রকে তুমি চেনো না। আমার মায়ের যদি কিছু হয়, তার আগে নিজের হাতে পায়ের বাঁধনটা তো ছাড়ান মিস্টার সাফওয়ান রেজা তীব্র। তীব্রর রাগে দাঁত কিরমির করছে। মিশানই আসলে মেইন ভিলেন, এটা ভেবেই মাথার মগজ চক্কর দিচ্ছে। তীব্রের মাকে কিডন্যাপ মিশান করেছে শুনে মিশানের জন্য ভিতরে থাকা জায়গায় সবটুকু ঘৃণায় পরিণত হয়ে গেছে। এতক্ষণে মনে হচ্ছে মিশানকে মারার চেষ্টাটা ভুল ছিল না, ওর মরে যাওয়াটাই সব থেকে প্রয়োজন ছিল। কিন্তু ও বেঁচে ফেলল কীভাবে? বুকের বাঁ পাশে গুলি, জলে ফেলে দেওয়ার, সব মিলিয়ে মরে ভূত হয়ে যাওয়ার কথা। কিন্তু কি করে সম্ভব এটা? তীব্রর একমাত্র দুর্বলতা ওর মা। মায়ের কিছু হলে বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না। দাঁত কিরমির করে লাভ নেই মিস্টার তীব্র। জানি অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরছে, আর সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি এখন কোনো প্রশ্নের উত্তর দেব না, বিকজ আমার মুড নেই। তবে আপনাকে একটা কথা বলি, আপনারা বাঙালি না, মাথার মগজে শুধু জৈব সার রাখেন, আর আমরা ফরেনাররা জৈব রাসায়নিক দুটোই মগজে রেখে চলি, তাই আমাদের সাকসেস আকাশ ছোঁয়া। বাই দি ওয়ে, ওয়ান মোর থিং, জানেন তো আমাদের মতো পেশার লোকের সামনে পেছনে কোনো শত্রু থাকে না, যা থাকে তা আমাদের নিজেদের মধ্যেই, মানে শস্যের ক্ষেত্রে ভূত। আর আপনি কি ভাবেন হাতে রিভলভার আর পাওয়ার নিয়ে চললে মাফিয়া কিং হওয়া যায়? আপনার ধারণা ভুল মিস্টার তীব্র। কম্পিউটার সায়েন্স পড়ে আপনার মাথা কম্পিউটারের মতোই কাজ করে, মানুষের মতো না। মানুষ কম্পিউটারের থেকেও ব্রিলিয়ান্ট। পরিস্থিতি আর পরিবেশের সাথে মানিয়ে নিজেকে এখানে এই প্ল্যাটফর্মে এনেছি, যার জন্য আপনাদের মতো মানুষ রায়ান খানকে শেষ করার আগে মিশান খানের কথা ভাবে।
সো ভাবেন আপনার শস্যের ক্ষেত্রে ভূতটা কে? গুড বাই মিস্টার তীব্র, আবার আসবো আপনার সাথে মিট করতে। বলেই মিশন উঠে দাঁড়ালো। সানগ্লাস চোখে দিয়ে পিছন ঘুরে যেতেই আবার তীব্রের দিকে ফিরল আর বলল, ও মিস্টার তীব্র, আপনি হয়তো একটা কথা সব থেকে বেশি ভাবছেন, আমি বেঁচে ফিরলাম কিভাবে, তাই তো? মিশান খান বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপে অবতরণ করে। এই বিশাল গোলক ধাঁধায় মিশানের কোনো দুর্বলতা নেই। আমাকে মারার প্ল্যানটা অনেক কাঁচা ছিল। যা বুঝলাম আপনি মিশান খানকে চেনেন, মাফিয়া কুইন মিশান খানকে চেনেন না। একটা রুমে বসে আছে মিশান। খুব বেশি ক্লান্ত লাগছে শরীর। এরই মধ্যে রুমের দরজায় কারো নক পড়ল। মিশান পারমিশন দিল রুমে ঢোকার। রায়হান খান এসেছে। মিশন বাবা, আর ইউ অল রাইট? ইয়া ড্যাড, আম ওকে। শরীরের এমন অবস্থা, এই সময় তোমার বের হওয়া ঠিক হয়নি বাবা। একটু রেস্ট নিয়ে সুস্থ হও আগে। ড্যাড, পুরো একটা মাস আমি বেড রেস্টে ছিলাম, তুমি আমায় আরো রেস্ট নিতে বলছো? বাবার চোখের দিকে তাকিয়ে, হ্যাঁ রেস্ট নেবে। তুমি এখন সুস্থ হও নি মিশন। এত কেয়ার আর ভালোবাসা ঠিক না ড্যাড, আগে থেকে শক্ত হও। হুট করেই দেখবে তোমার মেয়েটা আর নেই। একটা বড় শ্বাস নিয়ে, মিশন আরেকটা বাজে কথা না, পুরো 1 মাস ধরে তুমি এই বাজে কথাটা বলেছ। এক কথা বারবার সহ্য হয় না। ভালো লাগে না ড্যাড, আম ফেড আপ ড্যাড। এই পাপের দুনিয়ায় আর বাঁচতে ইচ্ছে করছে না। মিশন বেটা, হুম। ত্রিবর জন্য মন খারাপ করছে। নো ড্যাড, ওই থার্ড ক্লাস রাস্কেলটার জন্য আমি মন খারাপ করব কেন? ত্রিবর কোনো দোষই নেই। তুমি ভিডিও ক্লিপটা দেখলে না? তুমি পানিতে পড়ে যাওয়ার পর ও কী রকম কান্না করেছিল। রাগের মাথায় ও তোমাকে মারার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু ও তোমায় ভালোবাসে অনেক। এই ভুল ত্রিব সেকেন্ড টাইম করবে না। ও তোমায় হারিয়েছে, বুঝেছে তোমায় কতটা ভালোবাসে। ড্যাড, এরকম ইমোশনাল মাইন্ড নিয়ে তুমি চলো বলেই আমার মাকে হারিয়েছো। একটুতেই মানুষকে বিশ্বাস করা তোমার ব্যাড হ্যাবিট একটা। আচ্ছা তুমি বলো তো, তোমাকে এই মাফিয়া স্টেজে কে জায়গা দিয়েছে বলো তো? 10 বছর আগে তোমার মাকে হারিয়েছি। আমার একটা ভুলের জন্য, যে ভুলটা আমি দ্বিতীয়বার করিনি। 10 বছর আগে মাধুরীর মেয়ে মিশন মরে গেলেও 10 বছর পরে একই ভুল করে রায়ান খানের মেয়ে মিশন খানকে হারাতে দেয়নি। বিকজ মিশন খান ইজ দ্য ডটার অফ রায়ান খান। ড্যাড, ইয়া বেটা। আমার না এই মুহূর্তে তোমাকে একদম সহ্য হচ্ছে না। আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে চাচ্ছি। পাগলি মেয়ে আমার। ওকে, টেক রেস্ট বেটা। আর পেন ড্রাইভটা এনেছো? ও হ্যাঁ, এই নাও, এইটাতে সব আছে। ওকে যাও। আর শোনো, বলো। তীব্রর মার কি অবস্থা? ডক্টর এখনো সিউরিটি দিতে পারছে না। ওকে যাও তাহলে, আর খবর নিয়ে দেখো ওই বাঙালি গণেশ খেয়েছে কিনা। কে বাঙালি গণেশ? সাফওয়ান রেজা তীব্র। মিশনের কথায় রায়হান খান হেসে দিল। ড্যাড, তীব্রকে কোথাও পাওয়া যাচ্ছে না। হোয়াট? ইয়াহ ড্যাড, ও বাড়ি ছিল। ভোর হতেই কেউ আর খবর বলতে পারছে না। আশেপাশে সব জায়গায় খোঁজ হচ্ছে, পুরো ঢাকা শহর তন্ন তন্ন, কোথাও হসপিটালেও নেই ড্যাড। গর্ধব কোথাকার, একটা কাজও ঠিকমতো করতে পারে না। তীরে এসে তরিটা দিলে তো ডুবিয়ে। ড্যাড, আমার দিক থেকে আমি 100% অ্যাক্টিভ ছিলাম ড্যাড। জাস্ট শ্যাট আপ। আমার সব স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল, সব শেষ হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে যদি তীব্রকে না পাও, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ড্যাড, আমি দেখছি, তুমি শান্ত হও ড্যাড। জাস্ট শ্যাট অফ ইয়োর মাউথ। আমি এখন একটা নিউজে শুনতে চাই, তাছাড়া আমায় কল করবে না। 1 মাস আগের ফ্ল্যাশব্যাক। তীব্র বাবা, আমার ভুল হয়ে গেছে। তোমার ভালোর জন্য তোমাকে একটা সত্যি কথা জানানো হয়নি। শুধুমাত্র তোমার ভালোর জন্য এতগুলো বছর আমি চুপ ছিলাম। এখন যদি আমি চুপ থাকি, তাহলে ভবিষ্যতে আরও বড় ক্ষতি হয়ে যাবে তোমার। কি হয়েছে চাচ্ছু? তোমার মার দিকে তাকালে আমার ভেতরটা ফেটে আসে। সত্যিটা হয়তো আর চাপা রাখা ঠিক হবে না, তাতে আমার অনেক বড় পাপ হয়ে যাবে। তুমি না জেনে সাপের লেজে পা দিচ্ছ বাবা। আমি তোমার কথায় কিছু বুঝতে পারছি না চাচ্ছু। মিশানের সাথে তোমার কি সম্পর্ক? তুমি ওকে চেনো? ওকে, ও রায়ান খানের মেয়ে। হ্যাঁ, তো কি হয়েছে? ও তো আমার খুব ভালো বন্ধু, প্লাস এবারে ইউএসএ পার্টনারশিপে ওদের গ্রুপের সাথে হয়েছে। দ্যাটস ইট। তুমি কি জানো
2008 সালেও একবার ওদের গ্রুপের সাথে পার্টনারশিপ হয়েছিল তোমার বাবার। হ্যাঁ, জানবো না কেন। সে একই ভুল তুমিও করছো যেটা তোমার বাবা করেছিল। তোমার জন্য তোমার বাবার প্রাণ গিয়েছে, এখন যাবে তোমার। চাচ্ছু, আমি তোমার কথায় কোনো কিছু বুঝতে পারছি না। প্লিজ ক্লিয়ার দিস টপিক। 10 বছর আগের যে ঘটনা তুমি জানো, সেটার পুরো সত্যিটা তুমি জানো না। একটাবার ভেবে দেখেছো সেদিন সবাই নিহত হয়েছিল, অথচ রায়ান খান অক্ষত ছিল, তার কিচ্ছুটা হয়নি। অথচ রায়ান খানের স্ত্রী, তোমার বাবা, এদের সবাইকে মরতে হয়েছে। কি বলতে চাইছো তুমি? তোমার বাবা সেদিনও আমাকে কক্সবাজার যেতে বলেছিল, আমিও গিয়েছিলাম, কিন্তু আমার কক্সবাজার পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। আর আমার লেট হওয়াটাই যে এত বড় ক্ষতির কারণ হবে জানা ছিল না। হ্যাঁ তীব্র, তোমার বাবার খুনি রায়ান খান। রায়ান খান তোমার বাবাকে মেরেছে। আমি তাদের কাছে যেতে যেতেই দেখি রায়ান খান হাতে রিভলভার নিয়ে বের হচ্ছে, তার হাতটা রক্তাক্ত। আমাকে সে চিন্তা না বলে আমাকে কিছু করতে পারেনি, কিন্তু আমি ভিতরে যেয়ে দেখি সব তছনছ হয়ে গেছে। কথাটা শুনেই তীব্রের মাথার রগ ফুলে ওঠে, চোখ রাগে টকবক করছে, যেন চোখের রক্তের বন্যা বইছে। এই সত্যিটা তুমি আগে আমায় কেন বলনি? তোমার ভালোর জন্যই তীব্র। যদি আমি সেদিন তোমায় সত্যিটা বলে দিতাম, তাহলে তুমি হয়তো সাথে সাথে রায়ান খানকে মারতে যেতে, আর তাকে মারতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরতে। চোখের সামনে ভাইয়ের মৃত্যুটা দেখেছি, ভাইয়ের ছেলেটাকে হারাতে পারবো না। জানো তীব্র, সেই ছোট্টবেলায় পিয়াল মারা যাওয়ার পর আমি তোমায় নিজের ছেলের মতো করেই দেখেছি। তোমার মধ্যে আমি আমার পিয়ালকে দেখেছি। তোমাকে হারানোর শোক আমি সহ্য করতে পারবো না। ছাড়বো না আমি, এই রিয়ান খানকে আমি ছাড়বো না, শেষ করে দেব। সেটা হয়তো হবে না তীব্র। মানে? রায়ান খানের সামনে বিশাল ঢাল আছে, সেটা হলো মিশান খান। মিশান খান বেঁচে থাকতে রায়ান খানের একটা চুলও কেউ স্পর্শ করতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি তীব্র, অনেক বড় গ্যাংস্টার হায়ার করেছি রায়ান খানকে শেষ করার জন্য, কিন্তু মিশান খানের জন্য তাদের লাশ হয়ে ফিরতে হয়েছে। না বাঁচবে মিশান খান, না বাঁচবে রিয়ান খান, সব কটাকে শেষ করব আমি। কিন্তু কিভাবে? জাস্ট ওয়েট অ্যান্ড সি চাচ্চু। বলেই তীব্র চলে গেল। বোঝাই যাচ্ছে মেন ভিলেন আরিফ রেজা। মিশান জলে ভয় পাই দেখে তীব্র মিশানকে মারার জন্য কুয়াকাটাটাই সিলেক্ট করে। হার্ট বরাবর দুটো গুলি করে জলে ফেলে দিলে বাঁচার কোনো চান্সই নেই, কিন্তু তীব্র মিশানকে গুলি করে ফেলে দেয় ঠিকই। তীব্রের গ্যাংয়ের মধ্যে ওর শত্রুপক্ষের কিছু লোক মিশেছিল, তার সাথে রায়হান খানেরও লোক ছিল মিশে, যে দূর থেকে সবটা রেকর্ড করে আরেকজন সব ইনফরমেশন দিয়ে গেছে। 10 বছর আগে গার্ড ছেড়ে বাংলাদেশে এসে স্ত্রীকে হারিয়েছেন, তাই একই ভুল তিনি দ্বিতীয়বার করেননি। না নিজে কখনো গার্ড ছেড়ে বের হয়, না মিশানকে গার্ড ছেড়ে বের হতে দেন। মিশানের সাথে অনেকগুলো গার্ড থাকলেও মিশানের আড়ালে 10-12 জন পুরুষ গার্ড সাধারণ মানুষের সাথে মিশে থাকে, যা সবার আইডিয়ার বাহিরে। মিশান ওর বাবার পায়ে ধরেও যদি বলে গার্ড ছাড়া বের হবে, রায়হান খান কোনো মতেই রাজি হবেন না। মিশানের কোনো দুর্বলতা নেই, থাকতে পারে, কিন্তু রায়হান খানের একমাত্র দুর্বলতা মিশান খান। মিশানকে পানিতে ফেলে শিপ নিয়ে তীব্র চলে যাওয়ার পর ওর গার্ডরা এসে মিশানকে উদ্ধার করে। তীব্র হাত পা বাঁধা অবস্থায় আছে, কতগুলো দিন খেয়ে না খেয়ে ছিল। নিজের যত্নে অনিয়ম আর নেশার সাগরে ডুবে থেকে শরীরের সবটুকু বল চলে গেছে। তীব্রকে খাওয়ানোর চেষ্টা করছে অনেক, কিন্তু কেউ খাওয়াতে পারছে না। এরই মধ্যে রায়হান খানের প্রবেশ। কেমন আছো ত্রিব? তীব্র দাঁত কিরমির করছে। মাথা ঠান্ডা করো ত্রিব, শুনলাম তুমি খাচ্ছ না, খেয়ে নাও বাবা। জাস্ট শ্যাট আপ রিয়ান খান। সিম্পলিতে দেখাচ্ছ আমার বাবাকে মেরে আমার সামনে ভালো সাজছ। তীব্রর কথায় হেসে দিল। ত্রিব, তুমি ভুল বুঝছো আমায়। ঠিক না ভুল সেটা সময়ই বলে দেবে। আমার মায়ের যদি কিছু হয়, মিশান খান আর রিয়ান খানকে কেউ বাঁচাবে না, শেষ করে দেব। তুমি কি জানো মিশনের দিকে কেউ চোখ তুলে কথা বলতে পারে না। মিশনের সামনে কেউ উঁচু গলায় চোখ রাঙিয়ে কথা বলে ওর মুখ থেকে না সোজা ওর রিভলভার থেকে গুলি বের হয়, আর সেখানে তুমি মিশনকে মারার জন্য ওর বুকে গুলি করেছো, তার মধ্যে পানিতেও ফেলে দিয়েছো। মিশন তোমাকে এখনও জীবিত রেখেছে। ভাবো একবার ত্রিব, আমিও যদি কোনোদিন মিশনের দিকে চোখ রাঙিয়ে কথা বলি, ও আমায়ও মেরে দিবে, আর সেখানে তুমি কত বড় অপরাধ করেছো।
তোমাকে কি মিশন কান ছাড়বে ভেবেছো? ভুল হয়ে গেছে, ওকে 2টা গুলি করে 200টা গুলি করা উচিত ছিল। হ্যাঁ, ভুল তো হয়েছে ত্রিব। মিশনকে মারার প্ল্যানিংটা এরকম একদম কাঁচা ছিল। তুমি মিশনের সম্পর্কীয় কিচ্ছুটি না জেনেই ভুল স্টেপ নিয়েছো। তোমাকে কিছু বিষয় ক্লিয়ার করে দেয় ত্রিব। প্রথম তো তুমি ভেবেছো মিশন জলে ভয় পায়, জলে ফেলে দিলে বাঁচার কোনো চান্সই নেই। তুমি কি জানো মিশন 16 বছর বয়সে লন্ডনে আন্তর্জাতিক পর্যায়ে ডুব সাঁতারে অ্যাথলেট চ্যাম্পিয়ন হয়েছিল। জানো না, শুধু জানো মিশন জল দেখে ভয় পায়। কথাটা শুনে তীব্র অনেকটাই শক্ট খেলো। দ্বিতীয়ত, মিশনের জন্মের পর জানতে পারি আর 5টা মানুষের মতো মিশনের হার্ট সেম পজিশনে না, যার জন্য বুকে গুলি করাই ওর হৃৎপিণ্ড স্পর্শ করতে পারেনি। তাই বারবার একই জায়গায় গুলি খেয়েও মিশনের কিচ্ছুটি হয়নি। আর তৃতীয়ত, মিশন নিজেও জানে না ওর পিছনে কতগুলো গার্ড থাকে সাধারণ মানুষের ভিড়ে। মিশনকে আমি উইদাউট গার্ড বের হতে দিব, এটা দুঃস্বপ্নতেও অসম্ভব। রায়হান খানের প্রত্যেকটা কথাই তীব্র আলাদা আলাদা ঝটকা খেয়ে যাচ্ছে, কিছুই বলছে না, চুপ করে আছে। সো নেক্সট টাইম মিশনকে শেষ করার আগে 1000বার ভেবে নিও। যদি মিশনের হাত থেকে বাঁচতে পারো খাবারটা খেয়ে নাও ত্রিব। খাবো না। জেদ করো না বাবা, খেয়ে নাও। বললাম তো খাবো না। একই ভুল সেকেন্ড টাইম করো না ত্রিব। মিশনকে আমি বারবার আটকে রাখতে পারবো না, ও আমার মতো শান্ত না। তোমাকে মারতেও 2বার ভাববে না। আমি খাবো না। তোমার বাবাকে আমি মারিনি ত্রিব। সময় সব উত্তর তোমায় দিবে, আর কিছু বলবো না। আমাকে এভাবে ঠিক কতদিন বেঁচে থাকবে? সেটা তোমার উপর ডিপেন্ড করে। তোমার মস্তিষ্ক এখন ঠিকঠাক কাজ করছে না, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবে রেখে দেওয়া হবে। বলে 1 সেকেন্ডও লেট না করে চলে গেল। রায়হান খান মিশনকে কল করলো। ইয়া ড্যাড, বলো। তোমার ত্রিব খাচ্ছে না, বাচ্চাদের মতো জেদ চেপে আছে। যদি পারো গিয়ে খাইয়ে আসো। 1 সেকেন্ড ড্যাড, কি বললে তুমি? আমার তীব্র মানে? এই মানে বাবা। মিশন আমতা আমতা করে। নেক্সট টাইম এরকম জোক আমার সাথে করবে না। তুমি হয়তো নতুন জানো না ড্যাড, আমার ইয়ার্কি পছন্দ না। ওকে বেটা, আর হবে না। তুমি পারলে দেখো ওকে খাওয়াতে পারো কি না। কেন? ও কি বাচ্চা যে খাচ্ছে না, জেদ করছে? হ্যাঁ, সেই রকমটাই মনে হচ্ছে। তুমি বরং দেখো খাওয়াতে পারো কি না। আমি একটু হসপিটালে যাচ্ছি, কি অবস্থা দেখে আসি। ঠিক আছে, যাও, দেখছি। ফোনটা রেখেই মিশন রাগে দাঁত কিরমির করছে। শালা, খাবি না আবার? সার্কাস শুরু করেছিস? দেখাচ্ছি তোকে খেলা। মনে মনে মিশন এসব বলছিল। কথাই আছে, চোরের উপর রাগ করে মাটিতে বসে ভাত খেয়ে লাভ নেই। এক হাতে চামচ, আরেক হাতে খাবারের প্লেট নিয়ে তীব্রর সামনে বসে। আগে তোমাকে শেষ করব, তারপর খাবো। নাক ফুলিয়ে রাগে ফুঁসে বলছে। আমাকে মারতে হলেও গায়ে জোর, মাথায় ব্রেন, আরো অনেক কিছুই লাগবে। কি করে মারবেন আপনি আমায় বলুন তো? আপনার গায়ে তো 1 ফুটও জোর নেই, তার মধ্যে হাত পা বাঁধা। ব্রেন তো কোনো কালেই ছিল না, গায়ের জোরটা যথেষ্ট ছিল। কিন্তু এই মুহূর্তে আপনার চার্জ 0। নিন, খেয়ে নিন, তারপর আমার সাথে ফাইট করুন। বলেই তীব্রর সামনে খাবার ধরল। তীব্র চুপ করে আছে, কিছু বলছে না। কি হলো, নিন। বলেই মিশন তীব্রর মুখে খাবার তুলে দিল। তীব্র চুপচাপ খেয়ে নিচ্ছে, কোনো কথা বাড়াচ্ছে না। সত্যি বলতে তীব্ররও প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, কিন্তু রাগ দেখিয়ে জেদ করে বসেছিল। ভাগ্যটা কত ভালো আপনার মিস্টার তীব্র। কোথায় আপনাকে মেরে জলে ভাসিয়ে দেওয়ার কথা, সেখানে আমি আপনাকে কত যত্ন করে খাওয়াচ্ছি। আমি কখনো কাউকে ওয়ার্নিংও দেই না, সোজা পানিশমেন্ট। আর মিশনের কাছে পানিশমেন্ট মানে জান কবজ। বাই দি ওয়ে, আপনি এত বুদ্ধিমান হয়েও কি এত বোকার মতো কাজ করলেন? তীব্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওকে ওকে, বুঝলাম সব। একটা ভুল সারা জীবনের কান্না, জানেন তো? আপনার একটা ভুলের জন্য আপনার মাকে হারাতে যাচ্ছেন, আর সারা জীবন কান্না করে ভাসাবেন। ছাড়বো না তোমায় আমি মিশন, তোমার প্রত্যেকটা অপমানের শোধ আমি নেব কোড়ায় কামড়ায়। মিশনের ফোনে কল এলো। রিসিভ করার সাথে সাথেই মিশন বেরিয়ে গেল। ডক্টর, হাউ ইজ শি নাও?
হার চান্স অফ রিকভারি আর 80%। হাসি মুখ নিয়ে থ্যাঙ্কস গড। ওকে ডক্টর, ইউ ক্যারি অন। ওকে, সি ইউ লিটার মিশন। হুম। ডক্টর বলেছিল আর কিছুদিন লেট হলেও ওনার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কোমা থেকে ফেরার পর ওনাকে এমন ওষুধ দেওয়া হয়েছে যেটার জন্য এতগুলো বছর উনি প্যারালাইজড হয়েছিলেন। তীব্র কোনো দোষী নেই, কোনো সাপোর্ট ছিল না, একা একা এত দূর এসেছে। ও এটাই ভাগ্যের ব্যাপার। ওর পেছনে এত শত্রু আর ও জানেই না। খুব তো গলা উঁচু করে বলেন মাকে ভালোবাসে, মায়ের যে এই হাল একটাবার খবর নেবেন না? কি ওষুধ খাওয়াচ্ছে, কি ইনজেকশন দিচ্ছে, কে করছে, এসব দেখবে না? শালা জানেই না ওর মায়ের সাথে এমন হচ্ছে। মিশন, আর ইউ শিওর আরিফ রেজাই সব করেছে? ড্যাড, সেদিন আমি যে লোকটার হাতে ঠিক যেভাবে ছুরি দিয়ে আঘাত করেছিলাম, ঠিক সে অ্যাঙ্গেলে এই আরিফ রেজার হাতের মধ্যে কাটা। আমি 99% শিওর ড্যাড, ওই লোকটা আরিফ রেজাই ছিল। বাকি 1% শিওর হব তীব্রর মায়ের থেকে। আমার শুধু এইটুকুই হবে, উনি একটা প্রশ্নের উত্তর দিলে আমি মাঠে নেমে যাব। সব খেলার শেষ, লীলার অবসান হবে। আমাদের ডক্টররা অ্যাক্টিভ আছে 100%। ওনারা সাধ্যর মতো চেষ্টা করছে, বাকিটা ওপরওয়ালার ভরসা। এদিকে প্রচণ্ড রাগ নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছেন আরিফ রেজা। সামনে আলী আজাজ আর প্রীতম, আরও কিছু লোক দাঁড়িয়ে আছে। তোমাদের একটা কাজ দিয়েছি, সেটা হলো তীব্রকে দেখে রাখা। ও আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে না পেলে তো আমার সব সব স্বপ্ন ভেঙে যাবে। একটা কাজ কেউ করতে পারলে না। ড্যাড, আমরা 100% অ্যাক্টিভ ছিলাম, কোথাও নেই। আর এই ঢাকা শহর কেন, এই 24 ঘন্টায় পুরো বাংলাদেশে খোঁজ লাগিয়ে পাওয়া যাচ্ছে না। কোনো স্টেট, গলি, হসপিটাল, কিচ্ছু বাহিনী বাদ রাখিনি, কোথাও নেই। জাস্ট শ্যাট আপ। তোমার মুখে আর একটা কথাও আমি শুনতে চাই না। আমার হাল ড্রিম স্পয়েল করেছো তুমি। স্যার, কেন তবে তীব্র আর ওর মাকে রায়হান খান তুলে নিয়ে নেয়নি তো? কথাটা ফেলে দেওয়ার মতো না, এটা তো মাথায় আসেনি। কিন্তু কিভাবে শিওর হব? রায়ান খানের সব কটা লোকই খাসা 2 নম্বরই করে না কেউ, কিভাবে জানবো? স্যার, একটু ভাবার সময় দিন। টেনশনে মাথা কাজ করছে মিশনের কিভাবে কি করা যায়, মাথা একদমই কাজ করছে না। তীব্রর মায়ের সুস্থ হওয়াটা অনেক বেশি জরুরি। সেদিন হসপিটালে তীব্র চাচাকে দেখার পর থেকেই ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, হিসেব মিলেও মিলছে না। যতদূর মনে পড়ে সেই দিন সেই লোকটার চোখের মতোই চোখ আরিফ রেজার। হাতে ছুরি দিয়ে আঘাত ঠিক যে অ্যাঙ্গেলে দিয়েছিল, দাগটা ঠিক সেই অ্যাঙ্গেলেই দেখা গেল। চোখ বন্ধ করে ইজি চেয়ারে বসে একমনে ভাবছে আর মনে করার চেষ্টা করছে। এরই মধ্যে জেসির নক পড়ল রুমে। হাতে জুসের গ্লাস নিয়ে মিশানের সামনে গিয়ে দাঁড়ালো। মিশান গ্লাসটা হাত বাড়িয়ে নিতে যাবে, তখনই জেসির মুখের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে রহস্যময়ভাবে বলল, জানো জেসি, রুশ পুটিনকে মারার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কোনোভাবেই সাকসেস হচ্ছিল না শত্রুপক্ষ। তাকে গুলি করা হলো, তবু মরল না। খাবারে বিষ মিশিয়ে দেওয়া হলো, সেটা খেয়েও কিছু হলো না। তারপর তাকে হাত পা বেঁধে বস্তায় ভরে জলে ফেলে দেওয়া হলো, তারপর সে মরল। আমার সাথে কত মিল ওনার, তাই না জেসি? মানে? প্রচণ্ড পরিমাণ ঘামছে জেসি, কিছু বলতে পারছে না। বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে প্রচুর। আমার কি মনে হয় জানো, রুশ পুটিনের আত্মাটা আমার মধ্যে বিরাজ করে, তাই হয়তো আমি জলে ভয় পাই। কিন্তু দেখো, আমাকে গুলি করা হয়েছে, আমি তাও মরিনি। গুলি করে জলে ফেলে দেওয়া হলো, আমি তাও মরিনি। আর আজ আমি বিষ খাবো, দেখি মরি কিনা। এই টেস্টটা করা হয়নি। মিশানের কথা শুনে হাত থেকে জুসটা পড়ে গেল জেসির, ভয়ে কাবু হয়ে যাচ্ছে। এ কি করলে জেসি, জুসটা ফেলে দিলে? তুমি ঘামছো কেন? এ বা, আবার কেঁপে কেঁপে উঠছো কেন? আমি কি তোমায় ধমক দিয়েছি? ভয় পাচ্ছ কেন? কি হলো? আর ইউ অলরাইট জেসি? ম্যাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কোনোদিন কি শুনেছো জেসি, মিশন কাউকে ওয়ার্নিং দেয়? কাউকে ক্ষমা করতে দেখেছো মিশন খানকে? ম্যাম, সরি ম্যাম,
আমি নিরুপায় ছিলাম। ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ছোটবেলা থেকে মা আমায় নিম খাওয়াতো আর প্রতিদিন ভাতের থেকে জুস খাওয়াতো। কেন জানো জেসি? না ম্যাম। টানা 12 বছর নিম খেলে সাপের বিষও শরীরে কাজ করে না, আর খেজুর খেলে কৃত্রিম বিষও কাজ করে না। তাই মায়ের এই রিচুয়ালস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই এখনো এই চার্টটা ফলো করি। কিন্তু বিষ খেয়ে কখনো প্র্যাকটিক্যালি দেখা হয়নি জেসি, আসলে ব্যাপারটা কতটুকু সত্যি। সো এখন টেস্টটা করতে খুব ইচ্ছে করছে। তুমি বরং আরেক গ্লাস জুস আনো আর আমার সামনে বিষ মেশাবে। ম্যাম যদি বাঁচতে চাও তাহলে যা বলছি তাই করো। ম্যাম যাও। মিশানের কথা মতো জেসি জুস বানিয়ে আনলো। মিশানের সামনে বিষ মেশানো। মিশান জুসটা হাতে নিল খাওয়ার জন্য। এদিকে জেসি প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছে আর বুক ধড়ফড় করছে, এমনভাবে যেন বুক থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে যাবে। মিশান গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। জেসি সামনেই দাঁড়িয়ে আছে। খাওয়া শেষ হবার অনেকক্ষণ সময় কেটে গেল, মিশানের কিচ্ছুটি হয়নি। জেসি পুরাই অবাক। বিশেষ দ্রষ্টব্য, এটা আবার কেউ বাসায় ট্রাই করিয়েন না, এটা সায়েন্টিফিক একটা ব্যাপার, কেউ ঘাবড়ে যাইয়েন না। প্রীতমকে বলে দিও মিশান খানের মধ্যে রুশ পুটিনের আত্মা বিরাজ করেছে, তাই সব শেষ করেও তার আত্মাটা বিদায় হবে। তুমি যা ইচ্ছে করে নিতে পারো। মিশান খান খুব তাড়াতাড়ি তোমাদের বাপ বেটার খেলা শেষ করবে। জেসি চুপ করে আছে। ইজ দ্যাট ক্লিয়ার জেসি? ড্যাড, তুমি এক কাজ করো, নারায়ণ সিং এর সাথে কন্ট্রাক্ট করো। উনিও তো ড্রাগ মাফিয়া, রাইট? হ্যাঁ, এটা ঠিক বলছো, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। বাট মিশন, আর ইউ শিওর আরিফ রেজা? ইয়া ড্যাড, আই এম ড্যাম শিওর আরিফ রেজাই নাটের গুরু। আর আমার কাউন্ট যদি ঠিক হয়, প্রীতম ওয়াজ দি সন অফ আরিফ রেজা। আমরা লেট করলে অনেক পিছিয়ে যাব, তাই এখন আমাদের ফার্স্ট মিশন হচ্ছে আরিফ রেজার ইন্ডিয়াতে যতগুলো লিঙ্ক আছে সব কাট করে দেওয়া। সো তুমি তোমার কাজটুকু করো। আর ত্রিব, ওকে সবটা বুঝিয়ে বলা উচিত। এইভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে এতক্ষণ ধরে, কাজটা ঠিক হচ্ছে না। কোনটা ঠিক কোনটা ভুল তোমার থেকে জানতে হবে না। ওকে মারতে তো দিবেই না, তাই বলে পুরোপুরি ছেড়ে তো দিতে পারি না। শাস্তি ওকে ভোগ করতেই হবে। 1 মাস ধরে আমার হসপিটালে বেডে পড়ে থাকতে কেমন লেগেছে ও সেটা বুঝুক। না হয় হাত পাটা একটু চেয়ারে বাঁধা, বাট বেশি দিন থাকতে হবে না। ওর মা একটু রিকভার করুক, দেন ওকে নিয়ে ভাবা যাবে। সব সময় তোমার জেদ। শোনো বাবা, কিছু মানুষ থাকে যাদের সাথে রিভেঞ্জ নেওয়ার সম্পর্ক না, এটা বোঝার চেষ্টা করো। মানে কি বুঝাতে চাইছো? চোখ কুচকে বাবার দিকে তাকিয়ে। আজকে আমি যদি তোমায় ধমক দেই, তাহলে কি তুমি আমার উপর রিভেঞ্জ নিতে আসবে? আগে ধমক তো দিয়ে দেখো। মেয়ের কথায় রায়হান খান হতাশার শ্বাস ফেললেন, আর কিছু বললেন না। জানি মিশান এমনই, ভালোবাসা নিজের মধ্যে চাপা রেখে সবসময় রাগ আর জেদটাই প্রকাশ করতে জানে। হসপিটালের থেকে শেষ রাতের দিকে, আনুমানিক রাত 2টা হবে, কল এলো তীব্রর মা নাকি প্রচণ্ড ছটফট করছে, কিছু একটা বলার চেষ্টা করছে। মিশান 1 সেকেন্ডও লেট না করে হসপিটালে চলে গেল। তীব্রর মার সামনে যেতেই মিশানকে দেখে যেন তার উত্তেজনা আরও বেড়ে গেল। আন্টি, আর ইউ অলরাইট আন্টি? খারাপ লাগছে খুব আন্টি। আন্টি, তীব্রর কথা বলছেন? তীব্রকে আসতে বলবো? বলতেও খুব কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস আটকে আসছে। আন্টি ওয়েট, আমি নিয়ে আসছি তীব্রকে, আপনি শান্ত হন প্লিজ আন্টি। আমি এক্ষুনি যাচ্ছি তীব্রকে আনতে। মিশান বুঝলো উনি তীব্রর কথাই বলছে। ডক্টররা বলল রাতেও এমন করছিল, তারপর ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। ঘুম ভাঙার পর আবারও সেই একই রকম করছে, হয়তো কিছু বলতে চাইছে উনি। 1 সেকেন্ডও লেট না করে মিশান চলে গেল। মিশানদের একটা প্যালেসে তীব্রকে আটকে রাখা হয়েছে। প্যালেসে ঢুকেই সোজা তীব্রর কাছে গেল। চেয়ারে হেলান দিয়ে তীব্র ঘুমোচ্ছে দেখে খুব কষ্ট লাগলো মিশানের। তীব্রর খুব কষ্ট হচ্ছে এভাবে মাথা কাত করে ঘুমোতে। মিশান সামনে যেয়ে তীব্রকে ডাকলো, তীব্র, এই তীব্র উঠুন, পরে ঘুমাবেন, এক জায়গায় যেতে হবে।
মিশান তীব্রর হাত পায়ের সব বাঁধন খুলে দিল। তীব্র এখনও কিছুই হুঁশে আসছে না, এক মনে তাকিয়ে আছে মিশানের দিকে। মিশান সবসময় ব্ল্যাক, ডার্ক ব্লু এইসব কালারের শার্ট পরে, আজ সাদা রঙের একটা শার্ট পরেছে, একদমই অন্যরকম লাগছে। সবসময় একরকম টাইপের কালারের শার্ট পরাই আজকে কেমন জানি অমিল লাগছে। মিশান তীব্রকে জামা কাপড় দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। তীব্র চুপচাপ ঘুমের ঘোরেই ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিল। গাড়িতে বসে আছে তীব্র, মিশান ড্রাইভ করছে। তীব্র এখনও কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, চোখ জুড়ে প্রচণ্ড ঘুমের আনাগোনা চলছে। অনেকক্ষণ পর তীব্র বলে উঠল, মিশন আমরা কোথায় যাচ্ছি? হসপিটালে। হসপিটালে কেন? শেষবারের মতো মাকে দেখাতে নিয়ে যাব। শেষবারের মতো মানে? সূর্যটা এখনো ওঠেনি, ওঠার আগেই আপনাকে পরপারে পাঠিয়ে দেব। মার কি হয়েছে মিশন? সেটা কি সত্যিই জানা খুব প্রয়োজন মনে করেন আপনি? মানেটা আপনাকে বলার মতো মুড আমার নেই, যখন মুড হবে তখন বলবো। হসপিটালে এসে গেছি, গাড়ি থেকে নামুন। হসপিটালে ঢুকেই মায়ের কেবিনে ঢোকার পর তীব্রর মা তীব্রকে দেখে যেন আত্মার পানি পেল। একটা বিজয়ের হাসি দিল আলিফা রেজা। তীব্র উত্তেজিত হয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মামা তুমি কেমন আছো মা? তোমার খারাপ লাগছে খুব মা? মিশান একটা চেয়ার টেনে বসলো। তীব্রর মা চুপচাপ ছেলেকে এক মনে দেখে যাচ্ছে। জানি কত জন্ম পর ছেলেকে দেখছে। মাকে সামনে পেয়ে তীব্র চোখ জলে ভরে এলো। এখন অনেকটাই সুস্থ হয়েছে আলিফা রেজা, শুধু কথা বলতে পারছে না, তবে চেষ্টা করছে কথা বলার। হাত পায়ের মুভমেন্ট করতে পারছে একটু একটু। ভালো মতো ট্রিটমেন্ট পেলেই কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্রর মা মিশানের দিকে তাকাতেই মিশানকে ইশারা করলো কাছে যেতে। মিশান কাছে যেতেই মিশানের গালে হাত দেওয়ার চেষ্টা করলো। তীব্র অনেকটাই অবাক হলো, কিছু বলতেও পারছে না, আবার কিছু বুঝতেও পারছে না। আন্টি এখন একটু ভালো লাগছে? মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। মিশান বুঝতে পারছে না ওনাকে এখনই প্রশ্নটা করবে কিনা। একেতে সময় নেই, তার মধ্যে ওনার এই অবস্থা। মিশান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল, আন্টি আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন, আপনার কোনো কষ্ট করতে হবে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ আর না বলবেন, ব্যাস, আর কিছু করতে হবে না প্লিজ আন্টি। আন্টি সেই দিন 10 বছর আগে সেই ঘটনায় সেদিন যে লোকটা ছিল সেটা কি আরিফ রেজা? মিশানের কথা শুনে মুখের হাসিটুকু চলে গেল, যেন একরাশ আতঙ্ক বিরাজ করলো ওনার চোখে। আন্টি ইয়েস অর নো প্লিজ মনে করার চেষ্টা করুন। তীব্রর মা মাথা নেড়ে হ্যাঁ বলল। এটা দেখে মিশানের ঠোঁটে বিজয়ের হাসি বিরাজ করলো। একটা স্বস্তির শ্বাস ফেললো মিশান। মিশান কিসের কথা বলছো, একটু ক্লিয়ার করে বলবে? মিশান তীব্র চোখের দিকে তাকিয়ে বলল, বলার মুড নেই, যখন মুড হবে তখন বলবো। তীব্র চোখ বন্ধ করে রাগী গরম শ্বাস ফেলল। অনেকক্ষণ তীব্র মাকে জড়িয়ে বসে রইল। প্রায় ভোর হয়ে যাচ্ছে, ফজরের আজান দিচ্ছে চারদিকে। এমন সময় ডক্টররা এলো আলিফা রেজার এমন রেস্ট নেওয়ার টাইম, তাই এখন কেবিন ছাড়তে হবে। ডক্টররা কয়েকটা ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই আলিফা রেজা ঘুমিয়ে গেল। মিশান তীব্রকে নিয়ে বেরিয়ে গেল। গাড়িটা প্যালেসের দিকে না নিয়ে অন্যদিকে গেল। একটা ব্রিজের সাইডে গাড়ি পার্ক করে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এলাম কেন আমরা? আপনাকে মেরে ভাসিয়ে দেব এখানে। আমাকে তো জাহাজে করে মেরে দিয়েছিলেন, আপনাকে আমি ব্রিজের মাঝখানে মেরে জলে ফেলে দেব। কিন্তু তীব্র ভয় পেল না, এইটুকু বুঝে গেছে মিশান আর যাই হোক তীব্রর ক্ষতি করবে না। এতটাও খারাপ না মিশান। খারাপ চিন্তা থাকলে তীব্রর মাকে হসপিটালে এত ভালো ট্রিটমেন্ট দিত না। দেশে বিদেশে কত নাম করা ডাক্তার দেখেছি, মায়ের এক চিল তো ইমপ্রুভ হয়নি, আর তুমি কিছুদিনের মধ্যে এখানে ট্রিটমেন্ট পেয়ে মা কতটা সুস্থ হয়ে গেছে। ডক্টর হসপিটালে দোষ দিয়ে কি লাভ, ভূত তো সরিষা খেতে। মানে? আপনি অনেক বুদ্ধিমান ঠিক আছে, কিন্তু একটা জায়গায় এসে কোনো বুদ্ধি পাওয়ার কিছুই কাজে দেয় না। সেটা কি জানেন? সেটা হলো বিশ্বাস। যখন আপনি কাউকে বিশ্বাস করবেন তার উপর ভরসা চলে আসবে, আর কারোর উপর ভরসা মানে আমরা তাকে বুদ্ধি দিয়ে যাচাই করতে ভুলে যাই।
আপনারা বাঙালি দুই টাইপের, এক খুবই সহজ সরল, সবটা সহজেই মেনে নিতে চান, আর দুই খুবই স্বার্থপর, সব সময় পরের থালায় ভাগ পাততে চান। সেটাই আপনাদের সমস্যা। যদি মিউট থাকে একটু ক্লিয়ার করবে ব্যাপারটা? আপনি কি জানেন আপনার গ্যাংয়ের মধ্যে এমন কিছু লোক জড়িয়ে আছে যাদের আপনি অনেক বিশ্বাস করেন, আর তারাই আপনার ক্ষতি করছে? জানেন না, কারণ আপনার আইডিয়ার বাইরে সব। আপনার মাকে আপনি ডক্টর দেখিয়েছেন ঠিকই, ডক্টর প্রেসক্রিপশনও দিয়েছিল ঠিকই, কিন্তু আপনার বাড়িতে এসে সব বদলে যায়। আই মিন প্রেসক্রিপশন। আপনার মাকে এমন ইনজেকশন দিয়ে রাখা হতো যেন উনি সারা জীবন সুস্থ হতে না পারে। একটা জীবিত লাশ বানিয়ে রেখেছে, আর আপনাকে শেষ করার প্ল্যান করছে। কথাটা শুনে তীব্র অনেক বেশি হকচকিয়ে যায়, বড়সড় শক্ট খাই। কে সে? আপনার আদর্শবান চাচা আরিফ রেজা। ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। আমার বিপদে চাচ্চু ছাড়া আমি কাউকে পাশে পাইনি। বিলিভ করতে হবে না আপনার, কিছুদিন ধৈর্য ধরুন, আপনার মা সুস্থ হয়ে সবটা খুলে বলবেন। মা কি করে জানে? আমার মায়ের আপনার বাবার খুনি আরিফ রেজাই। সেদিন আমি আপনার চাচার হাতে ছুরি দিয়ে আঘাত করেছিলাম, সে দাগটা এখনো আছে। অ্যাটাক করার সময় ওনাদের সবার মুখে মুখোশ লাগানো ছিল। আমাকে গুলি করার পর আমি যখন পড়ে যাই, তখন উল্টো ঘুরে উনি মুখোশটা খুলে, আর সেই দিকেই ছিল আপনার মা। আপনার মা ওনাকে দেখে স্ট্রোকটা করেছিল। একে তো চোখের সামনে 3 জন মানুষের মৃতদেহ, তার মধ্যে আপনার চাচার ভয়ঙ্কর রূপ। একে একে মিশান তীব্রকে সবটা খুলে বলল। তীব্র চুপচাপ শুনে যাচ্ছে, আর শুনে অনেক অবাক হচ্ছে। এত কিছু হয়ে গেছে আর তীব্র কিচ্ছুটি জানে না। মিশানের বলা শেষ হতেই তীব্র চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। মিশান পুরোটা ভালো করে খুলে বলার সময় তীব্রর আলাদা করে কোনো প্রশ্ন করতে হয়নি। এত বছরে দুয়ে দুয়ে 4 মিলল তীব্রের। এখন অনেক খারাপ লাগছে তীব্রর। এটা ভেবে মিশানকে কত কষ্ট দিয়েছে না জেনে। উল্টাপাল্টা কথা বলেছে মিশানকে, মিশানের বাবাকে। মিশানের দিকে তাকাতেও লজ্জা লাগছে তীব্রর। যদি একটি বার মিশানের সাথে সবটা শেয়ার করত, তাহলে মিশানের উপর এত বড় ঝড় যেত না। অনেক শক্ত মিশান, অসুস্থতাকে প্রশ্রয় দিয়ে একটা মাসও রেস্ট নেয়নি। কাজে লেগে গেছে নিজের লক্ষ্যের উদ্দেশ্যে। না জেনে মিশানের ক্ষতি করার সত্ত্বেও মিশান উল্টো উপকারী করছে। তীব্রর মাকে সুস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। হিসেব মিলছে না হিসেব। মিশান খান কি করে বাঁচতে পারে? হাউ ইজ দ্যাট পসিবল? কি আছে ওর মধ্যে? ড্যাড, আই থিঙ্ক ওর মধ্যে কোনো এক্সট্রা পাওয়ার আছে, যার কারণে মরছে না। আচ্ছা, আমরা কেন ওকে মারার চেষ্টা করছি? রায়ান খানকে কেন টার্গেট করছি না? গর্ধব কোথাকার! রায়ান খানকে শেষ করতে হলে মিশান খান নামের ঢাল পেরোতে হবে। মিশান খানকে শেষ করতে পারলেই রায়ান খান এমনি এমনি শেষ হয়ে যাবে। আর তীব্র, ওর কি করব? ওকে তো পাচ্ছিই না। আমি খোঁজ নিয়েছি ড্যাড, মিশান খান তীব্রকে কিডন্যাপ করেনি। তাহলে তীব্র কোথায়? কোথায় তীব্রর মা? মা ছেলে হাওয়া হয়ে গেছে। আমার এতদিনের স্বপ্ন সব শেষ সব। মিশান গাড়ি ড্রাইভ করছে, পাশে তীব্র বসে আছে। একটু পর পর মিশানের দিকে তাকাচ্ছে। মিশানের মধ্যে একটা অন্যরকম টান কাজ করে। কঠিন মেয়েটা কি সত্যি কঠিন, নাকি ওর ভিতরের নরম রূপটাকে মুড়ে রাখে কঠিন আবরণ দিয়ে? মিশানের সাথে মিশানের গেট আপটা খুব মানায়। সবসময় রাগী লোক, সাদাসিধে মতো চুলগুলো পিছনে জুটি করে রাখে। শার্টের হাতা সবসময় ফোল্ড করা থাকে, কখনো আবার বোতাম খুলে হাত ছেড়ে দিয়ে রাখে। বাইরে যখন থাকে চোখ থেকে সানগ্লাসটা সরেই না, আলো সহ্য করতে পারে না তাই। মিশানের মিষ্টি ঠোঁটে হাসি দেখা মানে ঈদের চাঁদ দেখা। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তীব্র আস্তে আস্তে মিশানের বাঁ হাতের কাছে নিজের হাত নিয়ে যাচ্ছে, মিশানের হাতটা ধরবে বলে। মিশান আর চোখে দেখে হাতটা সরিয়ে নিল। তীব্র বুঝতে পারল মিশান বুঝে গেছে। এবার মিশান একটা বাংলা গান বাজিয়ে দিল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। বাহ, তুমি বাংলা গানও শোনো? না, তবে এখন আমার এই গানটা খুব শুনতে ইচ্ছে করছিল। এতক্ষণে মাথায় এলো মিশান কেন গানটা বাজিয়েছে। আর কিছু বলল না মিশানকে। আশা করি পাঠকরাও বুঝেছেন।
মিশান এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎ করে চোখে ঘুমের আগমন। গাড়ি চালাতে গিয়ে চোখ টেনে আসছে ঘুমে। ঝাপসা দেখছে সামনের দিকে, এদিকে পাশে তীব্র, সেও মাথা কাত করে ঘুমে বিভোর। একেতে লেট নাইটে ঘুমোতে গিয়েছিল মিশান রাত 2টার দিকে। রাত 2টার দিকে হসপিটাল থেকে কল যাওয়ার পর 1 সেকেন্ডও লেট না করে বেরিয়ে পড়ে। একেতে দুর্বল শরীর, তার মধ্যে এত ধকল। এদিকে তীব্র গত 48 ঘন্টা ধরে একটা চেয়ারের সাথে হাত পা বাঁধা ছিল, ঘুম হয়নি ঠিক মতো। ঘুমিয়ে ঘুমিয়ে মিশান গাড়ি চালাচ্ছে। তীব্রর ঘুম ভেঙে যায় হুট করে। সামনের দিকে তাকাতেই দেখে একটা বড় লরি আসছে ওদের গাড়ির দিকে। ভয়ে ছিটকে ওঠে, জোরে বলে উঠল, মিশান। এতক্ষণে মিশনের হদিশ ফিরল। কোনো মতে মিশন তাড়াহুড়া করে গাড়িটা সাইড করে ব্রেক করলো। গার্ডরা এসে সামনে ভিড় করলো। অনেক ভয় পেয়ে গিয়েছিল সবাই, এবার আর রিস্ক নিল না। একজন গার্ড এসে গাড়ি চালাতে লাগলো। মিশান তীব্র গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। দুজনের চোখে ঘুম লেগে আসছে। একজন আরেকজনের উপর হেলান দিয়ে ঘুমোতে লেগেছে। প্যালেসের সামনে এসে গাড়ি থামাতেই বেরিয়ে এলো গাড়ি থেকে। প্যালেসের ভিতরে ঢুকলো। এটা মিশানদের 3rd প্যালেস। এখানে মাঝে মধ্যেই মিশান এসে থাকে। পরিবেশটা অনেক শুনশান, শহর থেকে একটু দূরে। মানুষের আনাগোনা খুবই কম, প্রকৃতির আনাগোনা বেশি। তীব্রকে এখানে আটকে রেখেছিল। আর 2nd প্যালেস মেন প্যালেসের সাথেই, প্রায় মানে শহরের ভিতর, অক্সফোর্ড রোডেই। 2nd প্যালেসে যখন ওদের কোনো গেস্ট আসে, বিজনেসের লোকজন, তাদের সেখানে থাকতে দেওয়া হয়। আর মেন প্যালেসে তো পার্মানেন্টলি থাকে। মিশান, এত সুন্দর একটা প্লেসে তোমরা আমায় আটকে রেখেছিলে। ভালো হয়ে বললে তো আমি এমনিতে এসে পড়তাম, এত জোরাজুরি করতে হতো না। কে জানতো আপনি আসলেই আসবেন। বাদ দাও, এটা বলেই এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর থাকতে আমায় কোন গোয়ায় রেখেছিলে? চলুন আরেকটা রাউন্ড রেখে আসি, ভালো করে চিনে আসবেন। কোনো দরকার নেই, এখন আমায় একটা ভালো রুম দাও, ঘুম পাচ্ছে খুব। উপরে উঠে একটা বিশাল রুমে ঢুকলো দুজনে। রুমটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রুমটার মধ্যে কালার করা হয়েছে ডার্ক ব্লু। ঘরে আলো জ্বালানো সত্ত্বেও মনে হচ্ছে রাত, আর বাতিটাও কেমন কম আলো, বেশি আলো নেই। তবুও ঘরটা খুব সুন্দর লাগছে, অন্যরকম সৌন্দর্য বিরাজ করেছে ঘরে। মিশান রুমে ঢুকে টপ করে বিছানায় গা ছেড়ে দিল। তীব্র খাটের পাশে সোফায় বসে পড়ল। আমার না খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। মানে তাহলে আমি কি করব? আমারও তো খুব ঘুম পাচ্ছে। আমায় এই রুমে আনলে কেন? আপনাকে সার্ভেন্ট এসে অন্য রুমে দিয়ে আসবেনি, আপাতত বসুন, আমি ঘুমাই। আমি ওয়েট করতে পারবো না, তুমি অন্য রুমে যাও, আমি এখানে ঘুমাবো। আর তাছাড়া এই ঘরটা আমার খুব ভালো লেগেছে। ও হ্যালো, এটা মিশান খানের রুম, ওকে? মিশান খান কখনো নিজের জিনিস কারোর সাথে শেয়ার করেন না, ওকে? এই তুমি সবসময় আমার সাথে এত অ্যাটিটিউড দেখাও কেন? যখন আমায় বিয়ে করবে তখন কি আলাদা থাকবে নাকি? কি বিয়ে আর আমি? হোয়াট এ জোক ইয়ার। কথাটা তুমি এভাবে বললে কেন? বলতে বলতেই সার্ভেন্ট নক করলো রুমে। পারমিশন দিতেই রুমে এলো। 2 কাপ কফি আর স্ন্যাক্স এনেছে সাথে। টি টেবিলে রেখে তীব্রের হাতে উঠিয়ে দিল 1 কাপ। মিশান উঠে বসে কফি নিল। কফি মুখে দিতেই মিশানের মেজাজ খারাপ হয়ে গেল। হ্যাভ ইউ ফরগটেন ইউর ওয়ার্ক? চোখ গরম করে তাকিয়ে, হোয়াট হ্যাপেন ম্যাম? ডিড ইউ অ্যাড সুগার টু দ্য কফি? অ্যাম আই ইট লেস সুগার? সরি, সামথিং ওয়েন্ট রং ম্যাম। মিশান, ইটস ওকে। আই থিঙ্ক উনি ভুল করে আমাদের কফির মগটা এক্সচেঞ্জ করে দিয়েছে। আমার কফিতে সুগার প্রচণ্ড পরিমাণে বেশি, আমি তো সুগার কম খাই। মেবি তোমারটার সাথে আমারটা এক্সচেঞ্জ হয়ে গেছে। মিশান চোখ গরম করে তাকালো সার্ভেন্টের দিকে। সার্ভেন্ট আবারও কফি করে আনতে চাইলে তীব্র না করে দেয় আর চলে যেতে বলে। সার্ভেন্ট বেরিয়ে গেল রুম থেকে। আপনি কফি আনতে না করলেন কেন? আমি এই কফি খেতে পারবো না, আর আমার এখন কফি খেতে হবে, মাথা ধরেছে খুব। মিশান দেখো, একটা ছোট ভুলের সমাধান খুব সহজ। খামোখা আবার কফি করতে গেলে সময় নষ্ট হয়ে থাকবে। তার থেকে বেটার আমরা কফিটা এক্সচেঞ্জ করে নিই, কেমন? তীব্র দিকে চোখ কুচকে তাকিয়ে রইল। আমার কেন জানি মনে হচ্ছে কাপ চেঞ্জের সাথে আপনার কোনো লিঙ্ক আছে। বেশি চালাকি ভালো না তীব্র, বলে দিলাম।
নেক্সট টাইম এমন করবেন না। তীব্র ফিক করে হেসে দিল মিশানের কথায়। সার্ভেন্ট কফি দেওয়ার সময় তীব্র সার্ভেন্টকে ইশারা করে ট্রিক্স করে কাপ চেঞ্জ করে নেয় মিশানের অগোচরে। এবার একজন আরেকজনের কাপ চেঞ্জ করে নিল। তীব্র কফি মুখে দিতেই বলে উঠল, এটা তো এই কাপের থেকে বেশি মিষ্টি লাগছে। হোয়াট? হ্যাঁ সত্যি অনেক মিষ্টি, তবে খেতে ভালো লাগছে। চলবে, সমস্যা নেই। আর আমার কাপটাতে মনে হচ্ছে সুগার টোটালি দেয়নি, ওই কাপের থেকে কম লাগছে মিষ্টি, খেতে একদমই ভালো লাগছে না। কফি খাওয়া শেষ হতেই মিশান আবার বিছানায় গা ছেড়ে দিল। তীব্র উঠে মিশানের পাশে বসল। মিশান চোখ বন্ধ করে আছে। মাথা ব্যথা করছে মিশান। হুম? মাথা টিপে দেই? না থাক, আপনি ঘুমান গিয়ে। দরজার সামনে সার্ভেন্ট দাঁড়িয়ে আছে, রুমে নিয়ে যাবে আপনাকে। না, আমার ঘুম পাচ্ছে না, আমি বসে বসে তোমার মাথাটা টিপে দেই। আমি পেইন কিলার খেয়ে নিয়েছি, 2-1 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাব। তবু আমি তোমার মাথা টিপে দেবো বলে মিশনের পাশে বসে হালকা কাত হয়ে মিশনের পাশে মাথা হারিয়ে দিয়ে শুরু করলাম। চুলগুলো আলতো আলতো হাত দিয়ে টেনে দিচ্ছি। ততক্ষণে মিশন ঘুমের দেশে পুরোপুরি পাড়ি দিয়েছে। ঘুমের মধ্যেই মিশান বলতে শুরু করল, আপনি আর ড্যাড না একদম একরকম টাইপের, একজন আরেকজনের কার্বন কপি। কেন, কিভাবে? দুজনের একজনকেও আমার ভালো লাগে না, অপছন্দ, বিরক্ত লাগে। আর এই দুজন মানুষের সাথে তোমার অর্ধেক অর্ধেক পুরো জীবনটা কেটে যাবে। বিয়ের আগে তোমার ড্যাড, বিয়ের পরে আমি। সময় করে মাথার চুলগুলো কেটে নিবেন, ভালো লাগছে না এত বড় চুল। ঠিক আছে, বলছো যখন কাটবো আজকেই। আপনি দেখতে না অনেক বেশি সুন্দর, একটা মায়া কাজ করে আপনাকে দেখলে। আপনার চোখ, নাক, ঠোঁট আর ভ্রুটা সব থেকে বেশি সুন্দর। আপনার দিকে তাকালেই না মারতে ইচ্ছে করে না, না হলে কবে জলে ভাসিয়ে দিতাম। মিশান খান কাউকে ওয়ার্নিং বা সেকেন্ড চান্স কোনোটাই দেয় না। তীব্র মিশানের কথা মন দিয়ে শুনছে, খুব বেশি টানছে মিশানের দিকে। মিশান কি কথাগুলো হুঁশে বলছে। পরক্ষণে মনে পড়ল মিশান বলেছিল একবার, যখন পেন কিলার অথবা ঘুমের ওষুধ খাই তখন ও প্রায়ই ঘুমের ঘোরে কথা বলে, আর একদম স্বাভাবিক মানুষের মতো করেই কথা বলে, কিন্তু ঘুম থেকে ওঠার পর কিছুই মনে থাকে না। অনেকক্ষণ ধরে বসে বসে মিশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তীব্র। ঘুমে তীব্র চোখও লেগে আসছে। সকাল হয়েছে, চারিদিকে পাখির ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। কখন যে তীব্র মিশানের বুকে মাথা দিয়ে আলসোয়া হয়ে ঘুমোচ্ছে বলতেই পারবে না ও। বেলা প্রায় 11টা-12টা বাজে। ঘুম ভাঙল ফোনের কল রিংটোনের আওয়াজে। তীব্র ছিটকে উঠে সোজা হয়ে বসে পড়ল। মিশান চোখ খুলে তাকাতেই বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে সাইলেন্ট করে রেখে দিল ফোন। রিসিভ করলো না। আবারও বেজে উঠল, আবারও রিসিভ না করে রেখে দিল। তীব্র বলল, কি হলো, রিসিভ করছো না কেন ফোন? কোনো প্রবলেম আছে কি? তাহলে আমি কি রুম থেকে যাব? না, সমস্যা নেই, ড্যাড কল দিয়েছে। রিসিভ করো, হয়তো দরকার কোনো। 3বারের বেলায় ফোন রিসিভ করলো মিশান। ইয়া ড্যাড। হেই মিশান বাবা, টিভিটা অন করো, বাংলাদেশের চ্যানেলগুলোতে যাওয়ার দেখো। কেন, কি হয়েছে? হেডলাইনে নিউজটা দেখো, তাহলে বুঝবে। মিশান সাথে সাথেই টিভিটা অন করে বাংলাদেশি চ্যানেলে দিয়ে দেখে হেডলাইনে তীব্র নিখোঁজ সংবাদ। একটু পর পর অ্যাড দিয়ে তীব্র ছবি দিয়ে দেখানো হচ্ছে। এরই মধ্যে খবর সম্প্রচার হলো। শুরুতেই দেখানো হলো তীব্র নিউজ। বাংলাদেশের নামধন্য প্রথম শ্রেণীর অস্ত্র ব্যবসায়ী আমির রেজার একমাত্র ছিল সাফন রেজা। তীব্র গত 2 দিন ধরে নিখোঁজ। সারা বাংলাদেশ তন্ন করে খোঁজার পরও কোনো দিশা মেলেনি তার। গত রাতে রিপোর্ট করেছেন ওনার চাচা আরিফ রেজা। উনি বলেছেন হয়তো উনি কোথাও আহত অবস্থায় পড়ে আছেন, না হয় কেউ কিডন্যাপ করেছেন। তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে তার অসুস্থ মাও নিখোঁজ। তাকে খুঁজতে খুঁজতে তীব্র পাগল হয়ে যাচ্ছিল। এখন 2 দিন ধরে তীব্র খোঁজার এখানে কিডন্যাপের সংকটেই সবার আগে দৃষ্টি আকর্ষণ করছে। হোয়াট দ্য হেল? তীব্র ফিক করে হেসে দিল। হাসার মতো কিছু হয়নি। ঘটনা কত দূর গড়িয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু ওরা কি মনে করে আমায় এত খুঁজছে? আমি মরে গেলে তো ওদেরই লাভ। হ্যাঁ সেটাই, কিছু একটা কারণ তো আছেই, যার উত্তর শুধু আপনার মায়ের কাছে আছে। আর আপনার মা সুস্থ না হওয়া অবধি খেলাটা অন্যরকম করে খেলতে হবে।
আই থিঙ্ক মিশন আমার এখন বাংলাদেশে ব্যাক করা উচিত। আমার মাথায় একটা প্ল্যান কাজ করছে। কি? তীব্র মিশানকে প্ল্যানটা খুলে বলল। মিশান গভীরভাবে মন দিয়ে শুনছে আর ভাবছে। আপনার মাথায় এত বুদ্ধি জানলে আপনাকে আমি 2 দিন চেয়ারে কোনোভাবেই বেঁধে রাখতাম না। নো নো নো, ইটস কমপ্লিমেন্ট। ইউর আইডিয়া ইজ টু গুড ইয়ার। লিসেন, আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। কম্পিউটারই কাজ করতে করতে হ্যাং খায়, আর আমি তো মানুষ, তাই না? মানুষ মাত্রই ভুল করতে পারে, আর ভুল থেকে শিক্ষা নেয়। যদি আমি এই ভুলটা না করতাম, আজকের কাহিনী সেই জন্যই আপনাকে এখনো ভাসিয়ে দেইনি, যত্ন করে বাঁচিয়ে রেখেছি। কি এমন যত্নটা করে রেখেছো গো? 24টা ঘন্টা চেয়ারে বেঁধে রেখে বলছো যত্ন করে বাঁচিয়ে রেখেছো। শান্তিতে ঘুমাতেও পারিনি, ঘাড় ব্যথা হয়ে গেছে। ওরে বাবা রে, মনে হলো ঘাড় ব্যথা করছে। ওই 1 মিনিট। লাফ দিয়ে উঠে বসে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন যেন কেমন মনে হচ্ছিল আমার উপরে ভারী কিছু রাখা হয়েছে। ঘুম থেকে উঠেই দেখলাম আপনি আমার উপর থেকে মাথা সরালেন। তার মানে আপনি আমার উপর শুয়েছিলেন? আমি তো ইচ্ছে করে তোমার উপর ঘুমাইনি, তোমার মাথা টিপতে। এনাফ, নিজের শরীরের দিকে তাকান আর আমার শরীরের দিকে তাকান। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার শরীরের উপর যদি আপনার ওজনে দ্বিগুণ কিছু রেখে দেওয়া হয় কেমন লাগবে? ভালোই লাগবে, যদিও ওজনটা বউয়ের হয়। আপনি কি আমায় একটুও ভয় পান না? ভয় পাবো কেন? তুমি যদি বনের বাঘিনী হও, তাহলে আমিও সেই বনের বাঘ। মিশান একটা বড় নিঃশ্বাস নিয়ে তীব্রর চোখের দিকে তাকিয়ে 2 হাত দিয়ে তীব্রর গলা চেপে টান দিয়ে তীব্রকে বিছানায় শুইয়ে দিল। তারপর এক লাফেও তীব্রর পেটের উপর জোড়াসীন দিয়ে বসে পকেট থেকে ছুরি বের করে তীব্রর গলার কাছে ধরল। এখন মরলাম। এখন তো ভিতরে ভয় করছে। মোটেও না, ভিতরে ভয় হচ্ছে না, তবে অন্য কিছু হচ্ছে। খুব ফাজিল আপনি, জানেন? খুব। মিশান, তুমি শুকনো না হলেও অনেক ওজন তোমার। এভাবে পেটের উপর চেপে বসছো, মনে হচ্ছে আমার পেটের উপরে কেউ 100 কেজির ওজনের পাথর বলে রেখেছে, আর দমও বেরিয়ে যাচ্ছে। মিশান বুকের মধ্যে ঘুষি দেওয়ায় ব্যথা পেল তীব্র। শরীরের এই জোর নিয়ে আবার মোটাবো আশা করেন? ভাই প্লিজ নামো, কষ্ট হচ্ছে। নামবো না। কেন? প্রথমত, আমাকে আপনি গুলি করেছেন, একটা না 2টো। দ্বিতীয়ত, জলে ফেলে দিয়েছেন। তৃতীয়ত, আপনার এই একটা ভুলের জন্য 1 মাস আমার হসপিটালের বেডে কাটাতে হয়েছে। আর চতুর্থ পয়েন্ট হচ্ছে আমার উপর ঘুমিয়েছিলেন। থামো, শাস্তি পর দিয়ে এখন বলে নামো। নামবো না। না নামলে কিন্তু আমি তোমার গায়ে টাচ করব। সাহস থাকলে করুন। খুব বাজেভাবে টাচ করব কিন্তু। রাস্কেল। বলেই পেটের উপর থেকে নামলো। তীব্র বড় বড় নিঃশ্বাস নিয়েছে। আমার গায়ের জন্যে আঙুল তুলবে না, বুঝলে? অনেক দিন ধরে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিনি, ড্রিঙ্কস করেছি শুধু দিন আর রাত, এনার্জি লস হয়েছে। 2-1 দিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে আগের মতো হয়ে যাব। মিশান মুখ ভেঙচি কাটল। আপনার বয়স কত? বুড়ো হয়ে যাচ্ছেন, এনার্জি আর ব্যাক করতো না। তোমার মতো একটা বুড়িকে বিয়ে করলে এনার্জি ব্যাক করবে? আমি বুড়ি? আমি যদি 30 বছরের বুড়ো হতে পারি, তাহলে তুমি 26 বছরের বুড়ি হবে না কেন? আমার চেহারায় কোথাও লেখা আছে আমার বয়স 26? আমার চেহারায় লেখা আছে আমার বয়স 30। টিচ করার আগে ভেবে নিও, চেহারা আমারও কম না, তোমার মতো গায়ের রং না হলেও যতটুকু আছে ততটুকু কম না। মেয়েরা শুধু ভয় পায় বলে আমার কাছে আসে না, না হলে এতদিনে আমি অনেকগুলো বইয়ের মালিক হয়ে থাকতাম। মিশান চোখ গরম করে তীব্রর দিকে তাকালো। ফালতু। কেন? আপনাকে না আমার একটু দেখতে ইচ্ছে করে না, বিরক্ত লাগে আপনাকে দেখলেই। তীব্র বিছানা থেকে উঠে বসে মিশানের সামনে বরাবর মিশানের চোখের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো চোখ পিটপিট করে বলল, আমার না তোমাকে দিনরাত শুধু দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো মিশান, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ইচ্ছে করে শুধু সবকিছু ছেড়ে দিয়ে দিনরাত শুধু তোমাকেই দেখি। মিশান তীব্রর কথা শুনে ফিক করে হেসে দিল। কথাটা তীব্র টিজ করে বললেও মজা করার জন্যই বলেছে। এখন এমনভাবে বলেছে মিশান হাসি আটকে রাখতে পারেনি। প্লিজ মিশান হেসো না, আমার অবস্থাটা খুব বোঝো এবার।
কষ্ট হয়। যেদিন তোমায় বিয়ে করব সেদিন হেসো ইচ্ছা মতো। কেন? আমি মন ভরে দেখব তোমার হাসি, হারিয়ে যাব তোমার মাঝে। মিশান ভ্রু কুচকে তাকিয়ে আছে। এরই মধ্যে তীব্র হুট করে মিশানের ঠোঁটে কারেন্টের বেগে চুমু খেল। মিশান চোখ বড় বড় করে তাকিয়ে রইল তীব্রের দিকে। সকাল হতেই মাথায় বাজ পড়ার মতো খবর এলো আরিফ রেজার। বিদেশি যতগুলো গ্যাংয়ের সাথে ড্রাগ ডিল হওয়ার কথা ছিল সবগুলো ডিল এক রাতেই ক্যান্সেল হয়ে গেছে। আর ক্লিয়ার করে জানিয়েছে তার সাথে ডিল করবে না। শুনে মাথা 10 চক্কর দিয়ে বসে পড়ছে আরিফ রেজা। হুট করেই এক রাতের মধ্যে কি করে সম্ভব সবগুলো ডিল নাকচ হওয়ার? কারো হাত নেই তো এর পিছনে। প্রচণ্ড টেনশনে পড়ে গেল আরিফ রেজা। এক ঘন্টা পার হতে না হতেই আরেকটা নিউজ এলো। আরিফ রেজার ডেরায় পুলিশ এসেছিল। নারী পাচারের জন্য যতগুলো মেয়েকে আটকে রাখা হয়েছিল সব মেয়েকে ছাড়িয়ে নিয়ে গেছে। ডেরায় থাকা সমস্ত কর্মীদের ধরে নিয়ে গেছে পুলিশ। এখন শুধু কোর্টে কেস ওঠা বাকি আরিফ রেজার নামে। হসপিটালে মায়ের সামনে বসে আছে তীব্র। পাশে একটা চেয়ারে রায়হান খান আর মিশান। তীব্রর মা এখন অনেকটা সুস্থ, কথা বলার চেষ্টা করে, কিন্তু কথাগুলো বোঝা যায় না। ডক্টর বলেছে কিছুদিন থেরাপি দিলেই ঠিক হবে। আর শরীর এখন অনেক ভালো। মন ভরে ছেলের দিকে তাকিয়ে আছে, আবার মাঝে মাঝে মিশানের দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। তীব্র রায়হান খানের দিকে ঘুরে বসল। আঙ্কেল, আই এম সরি আঙ্কেল, আমি না জেনে বুঝে আপনাকে আজে বাজে কথা বলেছি, কষ্ট দিয়েছি আপনাকে। প্লিজ আমাকে মাফ করে দেবেন। আরে ত্রিব, বাবা কি বলছো তুমি? তুমি আমার ছেলের মতো, আর তোমার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। তুমি ভুল না ত্রিব, তুমি সঠিক। তুমি আজ এই অবধি এসেছো নিজের যোগ্যতায়, কোনো সাপোর্ট ছিল না তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ বেটা। আমি কিচ্ছু মনে করিনি। সরি, আমার তোমাকে বলার দরকার। 10 বছর হয়ে গেছে, তবুও আমি তোমাদের সাথে কোনো যোগাযোগ করিনি। যে সময়টাতে তোমার পাশে থাকার প্রয়োজন ছিল সে সময় তোমার পাশে থাকতে পারিনি। স্বার্থপরের মতো দূরে সরে গেছি। ইটস ওকে আঙ্কেল, তবু আমার খারাপ সময় আপনি ঠিক আমার পাশে দাঁড়িয়েছেন। থ্যাঙ্কস আঙ্কেল। এটা আমার দায়িত্ব ছিল ত্রিব। কিছুক্ষণ পর রায়হান খান বলে উঠল, যদি কিছু মনে না করো, আমি কি একটু আলাদা তোমার মায়ের সাথে কথা বলতে পারি? শিওর আঙ্কেল, আমি বাইরে যাচ্ছি, নো প্রবলেম। বলেই তীব্র মিশান কেবিন থেকে বেরিয়ে গেল। আচ্ছা ভাবি, আমার মেয়েটাকে কি আপনার ভালো লাগে? আমার মেয়েটার চোখের সামনে মায়ের মৃত্যুটা সহ্য করতে পারেনি বলে প্রতিশোধের জন্য 10টা বছর ধরে খুনিকে খুঁজে যাচ্ছে। মায়ের খুনিকে খুঁজতে খুঁজতে চোখের সামনে কখন যে বিরাট মাপের মাফিয়া হয়ে গেল বুঝতেই পারলাম না। মেয়েটা বেঁচে আছে একটা কারণে, সেটা হলো মাকে কেড়ে নিয়েছে যে তাকে শেষ করবে বলে। হাসতে ভুলে গেছে আমার মেয়েটা, ভালো থাকাটা ভুলে গেছে আমার মেয়েটা। মাথায় সব সময় খুন চড়ে থাকে। ত্রিব মিশনের জীবনে আসার পর সব অঙ্কের সমাধান যেন একটু একটু করে হচ্ছে। মেয়েটা না, তীব্রকে দেখলেই যেন বদলে যায়। আমার মেয়েটা তীব্রকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। তীব্র মিশনকে ভালোবাসে জানি। যদি আপনার কোনো আপত্তি না থাকে ওদের এক করে দিতে চাই আমি। আপনার কি মত আছে ভাবি? রায়হান খান শুনে অনেকটা শান্তি হলো। মিশান তীব্রকে একটু না অনেকটাই ভালোবাসে, সেটা বুঝেছে রায়হান খান। কারণ মিশানের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বললে তাকে সাথে সাথেই মেরে দেয়। আর সেখানে তীব্র মিশানকে গুলি করেছিল, মেরে ফেলার চেষ্টা করেছিল। সেখানে রায়হান খানের কথার বাধ্য মেয়ের মতো তীব্রকে বাঁচিয়ে রেখেছে, আবার তীব্রর সাথে মিশছে। এইটুকুতেই রায়হান খান 100% শিওর হয়েছে মিশান তীব্রকে অনেক ভালোবাসে। জনশূন্য একটা রাস্তায় গাড়ি ছেড়ে দুজনে এলোপাতাড়ি হাঁটছে আর প্ল্যান করছে কিভাবে শত্রু বধ করা যায়। সাধারণ মানুষের মতো করেই হেঁটে যাচ্ছে দুজনেই ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শুজ, হাতা ফোল্ড করে রেখেছে, চোখে ব্ল্যাক সানগ্লাস। মনে হচ্ছে দিনে দুপুরে অন্ধকার নেমে এসেছে। দুজনের জুটিটাও বেশ মানিয়েছে। তীব্রর হাইট 6 ফুট 2 ইঞ্চি আর মিশানের হাইট 5 ফুট 8। একজন তাল গাছ তো আরেকজন সুপারি গাছ। তীব্রর স্বাস্থ্যটা ভালো
কিন্তু মিশান শুকনা। দুজনের হাইটটা খুব ভালোই ম্যাচ খেয়েছে। লম্বা মেয়েদের নাকি খাটো পার্টনার জোটে, এখানে তো উল্টা। গার্ডরা অনেক পিছনে ফলো করছে ওদের। কথা বলতে বলতেই তীব্র হুট করেই মিশানের হাতটা ধরল। মিশান থাওয়া হয়ে তীব্রর মুখের দিকে তাকালো। কি হচ্ছে কি? হাতই তো ধরেছি, রিয়াক্ট করার কি হলো? রাস্তাঘাটে ভালো লাগে না, এরকম করবেন না, হাত ছাড়ুন। হাত ছাড়ানোর চেষ্টা করে ডেভিল স্মাইল দিয়ে তীব্র আরও শক্ত করে হাত ধরল। ল্যাং মেরে ফেলে দেব কিন্তু। তোমাকে নিয়ে পড়ে যাব। ওকে, দেখি কতক্ষণ ধরে থাকতে পারেন আমার হাত। ছি মিশন, এই ধরনের কাজ তুমি করতে যাবে? আইডিয়ার বাইরে ছিল। এই ধরনের কাজ করে বাচ্চারা। মুখে থুতু ফেলে দিয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, বাচ্চারা করুক আর বড়রা, এই ট্রিক্স 100-তে 100 কাজে দেয়। এতদিনেও ভালো বুদ্ধি হলো না। অতি চালাকের গলায় দড়ি। জানো তো, হাত ছাড়ার জন্য এতদিন থুতু দিয়েছিলে। থুতু দিয়ে তোমারই হাতে লাগতো, তখন লাগতো, আমারই তো থুতু। টিস্যু দিয়ে মুছে ফেললে মামলা খাতাম। দ্যাট। আর হাঁটতে পারবো না, পা ব্যথা করছে, গাড়িতে চলুন। এমন ভাবে বলছেন যেন আজীবনের জন্য চলে যাচ্ছেন আর দেখা হবে না কোনোদিন। হতেও তো পারে। আচ্ছা, আমরা লং ড্রাইভেও তো যেতে পারি। এভাবে আর কতক্ষণ রে ভাই? সবসময় গাড়ি নিয়ে চলি, তাই মাঝে মধ্যে হাঁটতে ভালোই লাগে। আপনি মানুষটাও অপছন্দ, আপনার রুচিগুলো অপছন্দ। কিচ্ছু করার নেই। বাই দ্য ওয়ে মিশন, আজকে রাতে তুমি আমার সাথে থাকবে প্লিজ? আপনার সাথে থাকবো মানে? মানে কালকে তো চলে যাব। তোমার সাথে সারা রাত গল্প করতাম আর কি। একা একা ভালো লাগবে না, এত বড় বাড়ি। কেন, সার্ভেন্ট আছে তো অনেকজন। সার্ভেন্ট আর তুমি এক হলে? শুনেছি আপনার বাড়িটাও নাকি বিশাল, রাজপ্রাসাদের মতো বিশাল। সেখানেও তো আপনার একাই থাকতে হয়। সার্ভেন্ট বা কেয়ারটেকার ছাড়া আর কেউ আপনার সাথে কথা বলার মতো আছে বলে তো জানা নেই। আরে ধুর, এত কথা বাড়াচ্ছ কেন? তুমি আমার সাথে থাকবে, মন চাইছে ব্যাস তুমি থাকবে। আমি কোনোভাবেই বাধ্য নই আপনার অর্ডার শুনতে মিস্টার তীব্র। প্লিজ নিশান, প্লিজ প্লিজ প্লিজ, প্রমিস করছি তোমাকে আর বিরক্ত করবো না, প্লিজ। আমার রাতে কাজ আছে বাইরে, ফিরতে লেট হবে। কি কাজ? আমিও যাব তোমার সাথে। একটা ডিল আছে। ওকে, নো প্রবলেম, আমিও যাব তোমার সাথে। হে উপরওয়ালা, এই পাগলটা কখন বিদায় হবে আমার জীবন থেকে? বেশি ভালো ব্যবহার করেছি বলে মাথায় উঠে নাচছেন আপনি। এটা যদি ভালো ব্যবহার হয় তাহলে খারাপ ব্যবহারটা কতটা নিকৃষ্ট হতে পারে। বাপ রে বাপ, ভাবলেই তো গা গুলে যায়। আমার পা ব্যথা করছে, হাঁটতে পারবো না। গাড়িতে উঠলাম আমি, আপনি চাইলে একাই হাঁটুন। বলেই মিশান পিছনে ঘুরে গার্ডদের গাড়ির সামনে নিয়ে আসতে বলল। তীব্র মিশানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিজের অজান্তে তোমাকে অনেক বড় আঘাত করেছি মিশন, অনেক কষ্ট দিয়েছি। আর না, তোমার কাছে এই মাফি কিংটা আর মিশনের পাগল হয়ে রইল। তীব্রর কঠিন রূপ আর কখনো তোমার সামনে প্রদর্শন হবে না, কথা দিলাম। নিজের সবটা দিয়ে আগলে রাখবো তোমায়। তোমায় খুব ভালোবাসি মিশন, খুব ভালোবাসি। জানি আমার পাগলামিতে তুমি যে বিরক্ত হওয়ার অভিনয় করো সেটা ফেক, ভিতরে ভিতরে তোমারও ভালোই লাগে। তুমিও আমাকে চাও, তোমাকে আর হারাতে দেব না মিশন। মিশানের সাথে গাড়িতে উঠে বসে পড়ল। পিছনের সিটে দুজন বসে আছে। তীব্র এক মনে মিশানের দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। মিশান মাঝে মধ্যেই তীব্রর দিকে তাকিয়ে চোখ গরম করছে। কিছুক্ষণ পর নিজেই হেসে দিল তীব্রর দিকে তাকিয়ে। হাসছো কেন? আপনাকে এই মুহূর্তে মাফিয়া ক্যারেক্টার থেকে সরিয়ে পাগল ক্যারেক্টারে হেব্বি মানাবে। তাই বুঝি? মিলিয়ে দেখুন, আপনার দাড়িগুলো বড় হয়েছে, চুলগুলো বড় হয়েছে, কি একটা অবস্থা। শুধু গায়ের রংটা একটু কালো আর ঠোঁটটা কালো হলে পারফেক্ট। নাকটা বোঝা হলে আরো মানাতো। প্লিজ মিশন, হেসো না। ঠিক কতবার বললে তুমি এই ব্যাপারটা বুঝবে বলো তো? তোমার হাসিটা যে আমার সহ্য হচ্ছে না, প্লিজ। লিসেন, মিশান খানের চোখে মুখে হাসি দেখা মানে সাপের পা দেখা, আর যে সাপের পা দেখে সে হলো ভাগ্যবান। আপনার এটা নিয়ে প্রাউড ফিল করা দরকার। আপনি না চাইতেও মিশান খানের হাসি দেখেন। রাতে তীব্রর কথা মতো মিশান তীব্রর সাথে থার্ড প্যালেসেই থেকে গেল। অনেক রাত অবধি দুজনে বসে বসে অনেক গল্প করেছে।
শেষ রাতের দিকে ঘুমিয়ে ভোর হতেই হসপিটালে গিয়ে মায়ের সাথে দেখা করে বিদায় নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে গেল তীব্র। মিশান এয়ারপোর্ট অবধি ড্রপ করে দিয়ে বিদায় দিল তীব্রকে। প্ল্যান মতো তীব্র পৌঁছে গেল বাংলাদেশে।